হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, জারণ বিজারণ। এই টপিক থেকে প্রত্যেকবার প্রত্যেক বোর্ডে প্রশ্ন আসে এবং আসবে। তো যাদের এই টপিকে সমস্যা ছিল তারা এই ভিডিওটা অবশ্যই দেখবা। মাত্র 1.5 ঘন্টায় আমরা জারণ বিজারণের সব সমতা এবং যত ম্যাথ আছে সব ম্যাথ আমরা এই ভিডিওতে করাই দিছি। তো আমরা আজকের ক্লাস শুরু করতেছি। তো তার আগে একটা বিশেষ ঘোষণা, আমরা আমাদের অ্যাডমিশন ব্যাচ শুরু করতে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে, এবং এটার কোর্স ফি হচ্ছে 0 টাকা, এবং অর্থাৎ আমাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রি। তো এর জন্য তোমাকে কি করতে হবে, তুমি যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। এখানে আমরা আমাদের কোর্স সম্পর্কিত নতুন আপডেটগুলো দিতে থাকবো। ওকে, তো আমরা আজকের ক্লাস শুরু করতেছি। আমাদের প্রথমে জারক, এটা হলো জারকের একটা লিস্ট। এই লিস্টটা তোমাদের মনে রাখতে হবে যে এই পদার্থ জারক হিসেবে কাজ করে। ওকে, এবং এটা বিজারকের লিস্ট, এবং এটা হলো আমাদের মাধ্যম আমরা শুধুমাত্র অম্লীয় মাধ্যমেই কাজটা করব। ক্ষারীয় মাধ্যম, নিরপেক্ষ মাধ্যম আমাদের সিলেবাসে নাই। ওকে, অম্লীয় মাধ্যমেই আমরা কাজ করব। আমাদের মাধ্যম H2SO4 হবে অথবা HCl হবে। ওকে, আচ্ছা, বেশিরভাগ ম্যাথে যদিও H2SO4টাই থাকে। ওকে, তো এই হলো জারক। এখন আমাদেরকে কিছু জিনিস একটু মনে রাখতে হবে। প্রথম কথা হলো যে কে কে জারক আর কে কে বিজারক, এটা মনে রাখতে হবে। বুঝছো? কে কে জারক, কে কে বিজারক, এটা মনে রাখতে হবে। তো এটা মনে রাখা বেশি একটা টাফ কিছু না। জারক হইল এই তিনটা, এছাড়া সব বিজারক। বুঝছো? এই তিনটাই শুধু জারক হবে আর বাকি সবাই বিজারক, এইটা মনে রাখলেই তোমার চলবে। তো এখানে আমাদের প্রথম কথা হলো এই যে এটা, যে কে জারক কে বিজারক, এটা তোমার মনে রাখতে হবে। সেকেন্ডলি, তোমাকে এখানে জারণ সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে, তাহলে বেশ ভালো হয়। হ্যাঁ, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, আর হ্যালোজেন তো এখানে 0, যেহেতু মুক্ত মুক্ত পরমাণু। এখানে H2S এ সালফারের জারণ সংখ্যা -2, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1, কারণ এটা পার অক্সাইড। হ্যাঁ, পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়। এটা অক্সালিক অ্যাসিড, এটার নাম অক্সালিক অ্যাসিড। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এটা জারণ সংখ্যা এখানে কার্বনের +3, এগুলো তুমি বের বের করেও নিতে পারো। হ্যাঁ, তারপর ফেরাস সালফেট, এখানে আয়রনেরটা লাগবে, এটা +2। Na2S2O3, এখানে সালফারের জারণ সংখ্যা +2, এবং এটা হ্যালাইড, এটা মানে Cl-F- এইসব। ঠিক আছে, এই হলো আমাদের জারণ সংখ্যাগুলো। এই জারণ সংখ্যাগুলো আমরা একটু মনে রাখবো, এবং আরও মনে রাখবো যে এইখানে কোন কোন পদার্থ চেঞ্জ হয়ে কোন কোন পদার্থে পরিণত হয়, এটা তোমার লাগবে সমতাকরণের জন্য। ঠিক আছে, আমি এখন এখানে কিছু জিনিস পদার্থ লিখে দিব যে কোনটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়। এটা তোমার লাগবে কিসের জন্য? সমতা করার জন্য। আমাদের কোনটা কিসে পরিণত হয় এটা জানতে হবে। তো K-MnO4, এটা চেঞ্জ হয়ে তোমার তৈরি করবে Mn2+। ম্যাঙ্গানিজটা +7 থাকে, +7 থেকে এটা +2 হয়ে যাবে। ওকে, K2Cr2O7, এটা চেঞ্জ হয়ে যাবে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 6+ থেকে 3+ হয়ে যাবে। আর এটা কি হ্যালোজেন, এটা চেঞ্জ হয়ে যাবে হ্যালাইড, X- হয়ে যাবে। ওকে, বিজারক, বিজারকের ক্ষেত্রে কি কি চেঞ্জ হবে? H2S চেঞ্জ হয়ে সালফারে পরিণত হবে, H2O2 চেঞ্জ হয়ে অক্সিজেনে পরিণত হবে, H2C2O4 চেঞ্জ হয়ে CO2-তে পরিণত হবে, FeSO4 চেঞ্জ হয়ে ফেরিক সালফেটে পরিণত হবে, ফেরাস সালফেট ফেরিক সালফেটে পরিণত হবে। Na2S2O3, এটা সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট চেঞ্জ হয়ে সোডিয়াম টেট্রাথায়োনেটে পরিণত হবে, Na2S4O6। আর এইটা চেঞ্জ হয়ে তুই পরিণত হবে হ্যালোজেনে, Cl2F2, এইসব পদার্থে পরিণত হবে। ঠিক আছে, মূলত আমরা এই জিনিসটা যেটা FeSO4, এখানে মূলত Fe2+ থেকে Fe3+ কনভার্টটা হইতেছে। মানে যদি এটা FeCl2 থাকে, হ্যাঁ, FeCl2 থাকে, তাহলে এটা FeCl3 হবে। বুঝছো? এইভাবে পরিবর্তনগুলো হবে। ওকে, আর জারকের বৈশিষ্ট্য কি? জারক হলো ইলেকট্রন গ্রহণ করে, এরা সবাই ইলেকট্রন গ্রহণ করবে, আর বিজারক ইলেকট্রন দান করবে। ঠিক আছে, বিজারক ইলেকট্রন দান করবে, এটা তোমরা মনে রাখো। আর হচ্ছে গিয়ে আমরা আরেকটা এখানে জিনিস মনে রাখতে পারি, সেটাকে বলা হয় জাগ্রত বিদ্বান। এটা তোমরা জানো হয়তো অনেকে। এখান থেকে আমরা মনে রাখতে পারি যে কোনটা জারক কি করে, বিজারক কি করে। যা মানে হলো জারক, এটা মানে হলো গ্রহণ, তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করে। এটা হলো বিজারক, বিজারক ইলেকট্রন কি করে? দান করে। ঠিক আছে, এই। আচ্ছা, আমরা আস্তে আস্তে আমাদের বিক্রিয়ার সমতাকরণের দিকে চলে যাই। আমাদের প্রথম বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে H2S এর বিক্রিয়া, KMnO4 প্লাস
H2S, এদের জারণ বিজারণ বিক্রিয়াটা আমি সমতা করব। তো দেখো খুবই ইজিলি আমি দেখাইতেছি এখানে। তো আমরা আগে লিখি KMnO4 প্লাস H2S, এবং এখানের সাথে আমাদের মাধ্যমটা হবে, হ্যাঁ মাধ্যমটা হবে, এটা H2SO4 হতে পারে, HCl হতে পারে, আমি পরে HCl এর জন্য বলতেছি, আপাতত আমি সবগুলো H2SO4 এর জন্যই করাবো। প্রথম কাজ হলো তোমাকে জারক আর বিজারক চিহ্নিত করতে হবে। এটা জারক, এটা বিজারক। এটা কোত্থেকে বুঝবো? এটা তোমার ওই লিস্টে লেখা আছে কে জারক হবে আর কে বিজারক হবে। আর এটা হলো মাধ্যম। জারকের ভিতরে ধাতু থাকবে, এই দেখো জারকের ভিতরে যে পটাশিয়াম ম্যাঙ্গানিজ ধাতু আছে, পটাশিয়াম ক্রোমিয়াম ধাতু আছে। ওকে, তো জারকের ভিতরে যে যে ধাতুগুলো থাকবে, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এখানে আছে, ওদের সাথে মাধ্যমের যে অ্যানায়নটা, মাধ্যমের যে অ্যানায়নটা, তাদের সাথে জারকের যে ধাতু তাদের লবণ তৈরি হবে, পটাশিয়ামের সাথে সালফেট এবং ম্যাঙ্গানিজের সাথে সালফেট। তাহলে প্রথম যৌগটা হবে পটাশিয়াম সালফেট, যেটা সংকেত হবে K2SO4। তারপর হবে ম্যাঙ্গানিজ সালফেট, এটা হবে MnSO4। ঠিক আছে, ওকে। এটা হলো আমাদের প্রথম কথা, যে জারকে যে ধাতুগুলো আছে, জারকে যে ধাতুগুলো আছে তাদের সাথে মাধ্যমের যে অ্যানায়ন তাদের লবণ, আমি এখানে লিখে দিই। জারকের ধাতু এবং মাধ্যমের অ্যানায়ন, মাধ্যমের অ্যানায়নটা কে হবে? যদি H2SO4 হয় তাহলে সালফেট হবে, আর যদি HCl হয় তাহলে কিন্তু মাধ্যমের অ্যানায়নটা ক্লোরাইড হতে পারে। তো জারকের ধাতু এবং মাধ্যমের অ্যানায়ন, হ্যাঁ এই দুইটা, এদের মধ্যে লবণ তৈরি করতে হবে, এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা হলো যে জারকে যদি অক্সিজেন থাকে তাহলে এখানে পানি তৈরি হবে। এখানে দেখো জারকে অক্সিজেন আছে না, তাহলে এখানে পানি তৈরি হবে। ওকে, তো জারকে অক্সিজেন থাকলে H2O তৈরি হবে। এবং আমাদের লাস্ট কথা, বিজারক, এই যে বিজারকটা আছে, বিজারক থেকে লিস্টে আমার বলা আসছে এই বিজারক থেকে কি তৈরি হয়। H2S থেকে দেখো কি তৈরি হয়, সালফার তৈরি হয়। তোমাকে এই এই লিস্টটা মুখস্থ রাখতে হবে যে কোনটা থেকে কি হবে। H2S থেকে হবে সালফার। তো এই হলো আমাদের বিক্রিয়াটা, বুঝছো? আচ্ছা বিজারক, তাই না, বিজারক। তো বিজারক লিস্ট অনুযায়ী তুমি এটাকে চেঞ্জ করবা। তো এই তিনটা কাজ তোমাকে বিক্রিয়ার মধ্যে করতে হবে, তাইলে তুমি বিক্রিয়াটা পেয়ে যাবা যে এখানে বিক্রিয়াটা আসলে কি ঘটতে চলেছে। হ্যাঁ, সামনে কি বিক্রিয়াটা ঘটবে তুমি পেয়ে যাবে। আবার বলছি, জারকের ধাতু এর সাথে মাধ্যমের অ্যানায়ন, এর মধ্যে লবণ। জারকের ধাতু এই দুইটা, এইটার এটা, এর সাথে মাধ্যমের অ্যানায়ন হলো সালফেট, এদের সাথে লবণ পটাশিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট। তবে এখানে একটু সমতার ব্যাপারটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। যেমন পটাশিয়াম সালফেট, সালফেটের যোজনী 2 আর পটাশিয়ামের যোজনী 1, তাই সংকেতটা দেখতে এরকম হয়েছে। তারপর ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, সালফেটের যোজনী 2, আর ম্যাঙ্গানিজ কিন্তু এই যে চেঞ্জ হয়ে 2+ হয়ে যাবে, তাই ম্যাঙ্গানিজটাকেও তুমি যোজনী 2 ধরে এখানে 2 লিখলে জিনিসটা MnSO4 হয়ে যাইতেছে আসলে, বুঝছো? এইভাবে আমরা জিনিসটা করব। ওকে, তো আমরা আমাদের আসল কাজে যাইতেছি। আম, আমরা প্রথমে এই বিক্রিয়াটা লিখে নিব। হ্যাঁ, আমি একটু অন্য নিয়মে করেছি, এই নিয়মটা বেশ সোজা। হ্যাঁ, বইয়ে টয়ে এইভাবে করে নাই, বুঝছো? বইয়ে সরাসরি যে আয়ন ইলেকট্রন পদ্ধতি, যেটা কঙ্কাল সমীকরণ পদ্ধতি, ওই পদ্ধতিতে করছে। আমি একটা খুবই ইজি নিয়মে তোমাদের করাইতেছি। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে বিজারণ অর্ধবিক্রিয়া লিখব। বিজারণ অর্ধবিক্রিয়া লিখব। বিজারণ অর্ধবিক্রিয়া কে দিবে? যারা জারক তারা দিবে বিজারণ অর্ধবিক্রিয়া। জারক কে কে আছে এখানে? যে KMnO4 আছে, KMnO4, তো লেখো KMnO4, KMnO4, এইটা। এখন এখান থেকে কি কি হবে দেখো, এখানে পটাশিয়ামটা কি অবস্থাতে আছে, এখানে ম্যাঙ্গানিজটা +7, অক্সিজেনটা -2 এবং পটাশিয়ামটা +1 অবস্থাতে আছে। এইখান থেকে আমরা এটাকে ভেঙে দিব, পটাশিয়ামটাকে এইদিকে K+ হিসেবে লিখবো, এটার কোনো চেঞ্জ নাই। ম্যাঙ্গানিজটা এখানে +7 আছে, আমরা ওখানে লিস্টে বলছিলাম ম্যাঙ্গানিজ +7 থেকে +2 হয়ে যাবে। তো ম্যাঙ্গানিজ এখানে +7 ছিল, এটা তুমি এইদিকে +2 আকারে লিখবা। পটাশিয়ামের কোনো চেঞ্জ নেই, পটাশিয়াম কোনো দিনই চেঞ্জ হয় না, পটাশিয়ামের চার্জ সবসময় +1 থাকবে। +1 থেকে এটা +1ই থাকবে। ম্যাঙ্গানিজ থেকে এখানে ম্যাঙ্গানিজটা চেঞ্জ হয়ে 2+ হয়ে যাবে। আর এখানে 4টা অক্সিজেন দেখা যাইতেছে, 4টা অক্সিজেনের জন্য এখানে 4টা পানি হবে, বুঝছো? যতগুলো অক্সিজেন এখানে তুমি ততগুলো পানি দিবা। এখন 4টা পানি দেওয়ার ফলে 4টা অক্সিজেন ব্যালেন্স হয়েছে ঠিকই, 4টা অক্সিজেন ব্যালেন্স হয়েছে ঠিকই, কিন্তু
হাইড্রোজেন কি 8টা হয়ে গেল না এক্সট্রা? এই 8টা হাইড্রোজেনকে তুমি এইদিকে 8H প্লাস আকারে লিখবা। বুঝছো? 8টা হাইড্রোজেনকে আমরা এইদিকে 8H প্লাস হিসেবে লিখব। এবং এইটুকু করার পরে আমাদের পদার্থের সমতা শেষ। এখন আমরা চার্জের সমতা করব। চার্জের সমতা করার জন্য কি করব? এই যে দেখো, এখানে +7 আর এখানে +2। এছাড়া কারোরই কোনো চার্জ চেঞ্জ হয় না। এটা +1, এটাও +1। এটা অক্সিজেন -2, এখানেও অক্সিজেন -2। এখানে হাইড্রোজেন +1, এখানেও হাইড্রোজেনটা +1ই আছে। তাই শুধুমাত্র ম্যাঙ্গানিজটা +7 থেকে +2 হয়েছে। তাহলে ম্যাঙ্গানিজ কি করলে +7 থেকে +2 হবে বলো তো? 5টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে। তার চেয়ে বড় কথা, এটা বিজারণ। বিজারণের সময় ইলেকট্রন গ্রহণ করতে হয়। তাই এই হলো তোমার বিজারণ অর্ধবিক্রিয়া। এটা এইটুকুই বুঝা গেছে, বিজারণ অর্ধবিক্রিয়া। এখন আসলে আমরা লিখি জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কে দিবে? যারা বিজারক। তো এই লিস্টে বিজারক কে? এই যে H2S, আমরা লিখে রেখেছি H2S হলো বিজারক। তো তুমি H2S এর জন্য লিখবা H2S। ওকে, H2S। আবার আমরা ইকুয়াল দিব, একদম একই রকম। এখন H2 কি হবে? H2 কে আমরা, আচ্ছা তার আগে H2S থেকে সালফার হয় না? আমরা যে লিস্টে লিখে দিছিলাম যে H2S থেকে সালফার হয়। ওকে, সালফার হইল। আর এই H2টা আমরা এখানে 2টা H প্লাস আকারে লিখব। বুঝছো? H2টা 2টা H প্লাস আকারে লিখব। ওকে, এখানে দেখো এখন পদার্থের সমতা শেষ, এখন চার্জের সমতা। কোথায় সালফারের চার্জ কত? এখানে সালফারের চার্জ হলো -2, আর এখানে সালফারের চার্জ 0, জারণ সংখ্যা। তাইলে এটা কি করলে এখান থেকে -2 থেকে এটা 0 হবে? যদি তুমি -2 ইলেকট্রন করো। বুঝছো? 2 ইলেকট্রন বিয়োগ করলে সালফার -2, এখানে এটা ইয়ে হয়ে যাবে। এটা আমি আরেকটা ইজি টেকনিক বলে দিই। এখানে যদি মাইনাস চার্জ থাকে, এখানে সবসময় মাইনাস হবে। বুঝছো? এখানে মাইনাস থাকলে এখানে সবসময় মাইনাসই হবে। আচ্ছা যাই হোক, এটা জারণ অর্ধবিক্রিয়া, তাই ইলেকট্রন ত্যাগ করতেছে। ওকে, এটা হলো তোমার 1 নং বিক্রিয়া, 1 নং সমীকরণ। এটা তোমার 2 নং সমীকরণ। এখন জাস্ট তুমি এই দুইটা সমীকরণকে ইলেকট্রনের যে সমতা করবা, এবং দুইটা সমীকরণ অটোমেটিক ইয়ে হয়ে যাবে, তোমার ব্যালেন্স হয়ে যাবে। বুঝছো? তো আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, আর এখানে 5 দ্বারা গুণ করব, যাতে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়ে যায়। কেন ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে? কারণ জারণ বিজারণ কি একটা যুগপৎ প্রক্রিয়া, এবং যুগপৎ প্রক্রিয়াতে ইলেকট্রনের আদান প্রদান সর্বদা সমান সমান আকৃতিতে হইতে হবে। বুঝছো? ইলেকট্রন এখানে 5টা গ্রহণ করছে, এখানে 5টা ইলেকট্রনই ত্যাগ করতে হবে। তাহলে আমরা কি করব? 1 নংকে 2 দ্বারা গুণ করব, এবং 2 নংকে 5 দ্বারা গুণ করব, তারপর দুইটা ইকুয়েশন যোগ দিয়ে দেব। ঠিক আছে? তো আমরা 1 নংকে 2 দ্বারা গুণ করতেছি, 2 KMnO4 16H প্লাস 10। 2 দ্বারা, তো হ্যাঁ 2 দ্বারা গুণ করতেছি, তো 2K প্লাস, তারপর 2Mn2 প্লাস, তারপর 8H2O গেল। আর 2 নংকে 5 দ্বারা গুণ করতেছি, এটাকে 5 দ্বারা গুণ করো। 5 দ্বারা গুণ করলে 5H2S মাইনাস 10 ইলেকট্রন। ঠিক আছে? তো এখানে 5 দ্বারা গুণ করলে 5S প্লাস 10H প্লাস, 5 দ্বারা গুণ করলাম। এখন আমরা এই দুটো লাইন যোগ দিয়ে দেব। ঠিক আছে? যোগ দিয়ে দিলেই তোমার সমতা ডান। যোগ দিয়ে দিলে সমতা শেষ। এই 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রন কাটা যাবে। আমরা একে একে নামাই। প্রথমে এটা 2KMnO4 লেখো, 2KMnO4 প্লাস, এখানে কয়টা H প্লাস আছে বলো তো? 16টা। আবার এখানে 10টা H প্লাস আছে না? এই 10টা H প্লাসকে এই দিকে নিয়ে আসলে কি -10H প্লাস হয়ে যাবে। তো 16টা থেকে 10টা কাটা চলে গেলে এখানে 6টা H প্লাস থাকবে। এটা বোঝা আশা করি অত কঠিন কিছু না। এখানে তো 16টা আছে, এখানে তো 10টা আছে, 10টা এই দিকে। তাহলে 10টা কাটাকাটি করে ফেলে এখানে 6টা H প্লাস থাকে এক্সট্রা। ওকে, আর এখানে 5টা H2S তো ছিলই, এটা থাকবে। আর বাকিগুলা এখানে যা ছিল 2K প্লাস, 2টা ম্যাঙ্গানিজ 2 প্লাস, 8টা পানি, আর হলো তোমার 5টা সালফার। আর এই যে এই H প্লাস তো ওইদিকে তোমার বিয়োগ হয়ে গেছে। এই পর্যন্ত করার পরে এখন এখানে যে ক্যাটায়নগুলো আছে, ক্যাটায়নগুলোকে আমরা সাইজ করার জন্য এখানে দর্শক আয়ন যোগ করব। ঠিক আছে? দর্শক আয়ন যোগ করব। এই বিক্রিয়ায় দর্শক আয়নকে, এই বিক্রিয়ায় দর্শক আয়ন দুইটা হইতে পারে। একটা হলো পটাশিয়াম, এই যে পটাশিয়াম এখানে প্লাস, এখানেও পটাশিয়ামটা প্লাস, এটা একটা দর্শক আয়ন। আর একটা দর্শক আয়ন যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই মাধ্যমের যে অ্যানায়নটা, এটা সর্বদা দর্শক আয়ন হিসেবে কাজ করে। বুঝছো? মাধ্যমের যে অ্যানায়নটা, এটার কখনো কোনো চেঞ্জ হয় না। এটা সালফেট -2 আকৃতিতেই থাকবে। এখানে আমরা লিখব H2SO4 মাধ্যমে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই।
প্রয়োজনীয় দর্শকায়ন সরবরাহ করে পাই। তাইলে H2SO4 মাধ্যমে প্রয়োজনীয় দর্শকায়নটা কে হবে? এটা হবে সালফেট আয়ন। তো তুমি সালফেট আয়ন এখানে যুক্ত করবা, তাহলে কোথায় কোথায় হিসাব হবে তোমার সালফেট আয়নের? এই যে এইখানে, যেখানে যেখানে প্লাস আছে আর কি, এই 3টে জায়গায় সালফেট আয়ন ঢুকে যাবে। তাইলে 2KMnO4, 2KMnO4 লিখলাম। তারপর এখানে বুঝো, এখানে H+ আছে, এখানে তুমি যদি সালফেট যুক্ত করো এটা কি H2SO4 হয়ে যাবে, তাই না? H2SO4 হয়ে যাবে। এখন চিন্তা করে দেখো, এখানে হাইড্রোজেন ছিল 6টা, তাহলে এখানে কিন্তু তুমি 2 যেহেতু দিছো, এখানে 3 দিলে তাইলে 3 দুগুণে 6টা মিলে, তো এখানে 3 দিতে হবে, 6টা চেঞ্জ করে 3 করে দিতে হবে। আমার কথা আশা করি বুঝতে পারছো। তারপরে 5H2S, এখানে তো কিছু হবে না, 5H2S রাখো। তারপরে এখানে K+, এটা কি K2SO4 হবে সালফেট যুক্ত করলে। এখন ব্যাপার কি, এখানে কয়টা 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 ছিল পটাশিয়াম? 2টা। এখানে পটাশিয়াম কয়টা? 2টা হয়ে গেছে না? তাই এখানে আমরা আর কোনো চেঞ্জ করব না, এখানে যা আছে তাই, কারণ 2টা পটাশিয়াম আমার সমান সমান হয়ে গেছে। তারপরে ম্যাঙ্গানিজ 2+, এটার সাথে সালফেট যুক্ত করলে MnSO4 হবে। ঠিক আছে, তোমরা ওই যে ইসের কনসেপ্ট আর কি, যোজনী আদান প্রদান হবে, এটা এখানে দিবে আর এটা এখানে দিবে, ম্যাঙ্গানিজ 2+2 এটা দেখাই যাইতেছে। তো সংকেতটা দেখতে এখানে এরকম হয়ে যাবে। এখন ম্যাঙ্গানিজ এখানে কয়টা আছে? একটা না, সরি 2টা আছে এখানে ম্যাঙ্গানিজ। এখানে ম্যাঙ্গানিজ কয়টা হয়ে গেল? একটা হয়ে গেল, তাহলে তুমি এখানে কি 2 দিবা, যাতে আবার দুইটা ম্যাঙ্গানিজ সমান সমান হয়ে যায়। আর এখানে 8H2O আর 5S, এই তো, এই হলো তোমার জারণ বিজারণের সমতা। খুবই সোজা। এছাড়া আরেকটা যে নিয়মটা আছে, ওই যে কঙ্কাল সমীকরণের মাধ্যমে, এটা প্রচুর কঠিন, এটা আমারই অনেক কঠিন লাগে। হ্যাঁ, এটা আমি যখন করছিলাম তখন অনেক স্যার এইভাবে করাইতো, তো এটা আমার কাছে অনেক কঠিন লাগতো, তো আমি এইভাবে করতাম। এটা আমাদের কলেজের বিপ্লব স্যার আমাদের করাইছিলেন। আচ্ছা, তো এই হলো গিয়ে তোমার এইটা। এখন তোমাকে যদি মাধ্যম H2SO4 না বলে, HCl বলে, মাধ্যম যদি HCl বলে, HCl হলে, হ্যাঁ, এটা আমাদের এখানের বাইরে HCl হলে তুমি কি করবা? তুমি এখানে দর্শকায়ন যেটা অ্যাড করবা সেটা ক্লোরাইড হবে, সেটা হবে ক্লোরাইড। যে এখানের যে মাধ্যমের অ্যানায়নটা কে? ক্লোরিন না? Cl- অ্যাড করবা, তাইলে এই জায়গাগুলোতে তখন Cl- ঢুকবে, বুঝছো? Cl- ঢুকবে। আশা করি বুঝতে পারতেছো। আমি তাহলে ওইটার জন্য লিখে ফেলি, বিক্রিয়াটা কি হবে? 2KMnO4 প্লাস, এই যে এখানে 6H+, এখানে Cl ঢুকলে একটা HCl হয়ে যাবে। HCl, হাইড্রোজেন কয়টা ছিল? 6টা। এখানে হাইড্রোজেন 6টা রাখার জন্য আমি 6 লিখবো। তারপর 5H2S, এটা এরকমই থাকবে। তারপরে এখানে যদি পটাশিয়াম এর সাথে ক্লোরিন ঢুকে, KCl, পটাশিয়াম 2টা ছিল, এখানে তোমাকে 2টাই রাখতে হবে। তারপরে ম্যাঙ্গানিজ MnCl2, ওকে, এইটা MnCl2, এখানে যে 2টা আছে এটাকে আমরা 2টা এখানে দিব, কারণ এগুলো কোনো চেঞ্জ হইতেছে না, ম্যাঙ্গানিজ তো আছে, এখানেও একটা ম্যাঙ্গানিজ, তাইলে আমি এই 2টা এখানে 2 দিয়ে দিলে আমার 2টা ম্যাঙ্গানিজ ব্যালেন্স হয়ে যায়। 8H2O প্লাস 5S। এই হলো তোমার সালফার থাকলে কিভাবে তুমি এটাকে করবা। আশা করি বুঝাইতে পারছি, বুঝছো? এই নিয়মটা ফলো করলে যে কোনো সমতাকরণ খুবই ইজিলি মিলে যাবে, বুঝছো? খুবই ইজিলি মিলে যাবে। আমরা আরেকটা দেখাই, KMnO4 আর H2O2, KMnO4 প্লাস H2O2, এইটার সমতাকরণটা, ঠিক আছে? তো আমাদের প্রথমে আমরা একটু বিক্রিয়াটা লিখে নেব। বিক্রিয়াটা লিখে নেওয়াটা জরুরি না, তবে এটা লিখে নিলে একটু সুন্দর হয়। প্লাস H2O2 প্লাস কি H2O, কি বললাম, H2SO4, আমাদের মিডিয়াম H2SO4। তাহলে বলো এই জিনিসটা কি? জারক। এই জিনিসটা হলো বিজারক। এখন আমাদের কি ছিল? জারকের যে ক্যাটায়ন বা ধাতুগুলো যে আছে তার সাথে এই সালফেটের যৌগ, তো K2SO4 হবে, ম্যাঙ্গানিজ সালফেট হবে, হইল। তারপরে জারকে অক্সিজেন থাকলে আমরা এখানে পানি দিব। তারপরে এখানে বিজারক H2O2 আছে, H2O2 থেকে কি হয় আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, H2O2 থেকে O2 হয়, ওকে। তাহলে আমরা এখানে একটা O2 দিব। এই, এখন আমরা জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়ায় চলে যাইতেছি। প্রথমে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া দিবে জারক KMnO4, সেম, বুঝছো?
তুমি এই যে এইখানে যে কে এমএনও4 এর বিক্রিয়াটা দেখতেছো, কে এমএনও4 দিয়ে তুমি যত সমতা করবা এই বিক্রিয়ায় কোনো চেঞ্জ হবে না। আবার H2S এর যে বিক্রিয়াটা দেখা যাইতেছে, H2S এর দিয়ে তুমি যে কোনো সমতাই করো এই বিক্রিয়ার কোনো চেঞ্জ নাই। পরে যে বিভিন্ন জিনিস চেঞ্জ হতে পারে, কিন্তু মূল যে বিক্রিয়াগুলো বিজারণ এবং জারণান্ত বিক্রিয়া, এগুলো কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে যে পটাশিয়ামটা ছিল, এখানে কি কে প্লাস, এখানে ম্যাঙ্গানিজ +7 আর এখানে -2। ওকে, তো পটাশিয়ামটা কে প্লাস অবস্থাতে থাকবে, ম্যাঙ্গানিজটা ম্যাঙ্গানিজ 7 প্লাস +7 থেকে 2 প্লাস হয়ে যাবে, এটা আমরা বলছি এখানে। আর এখান থেকে 4টা পানি আসবে, আর এই 4টা পানির এখানে 8টা H প্লাস হয়ে গেল। 8টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে 8টা H প্লাস দিলাম। আর এখানে ইলেকট্রন সংখ্যা +7 থেকে +2 হয়েছে, এছাড়া আর কোনো জারণ সংখ্যার চেঞ্জ দেখা যাইতেছে না। তো +7 থেকে +2 হবে তুমি যদি ইলেকট্রন 5টা গ্রহণ করো। গেল, এগুলো বিজারণ অর্ধবিক্রিয়া, এগুলো জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া, তো জারণ অর্ধতে কি হবে? জারণ অর্ধ দিবে বিজারক H2O2। H2O2 এটা কি বিক্রিয়া দিবে? H2O2 থেকে কি যেন তৈরি হয়? O2 তৈরি হয়, তাই না? O2 তৈরি হয়, আর কি? O2 হইলো। আর এই দুইটা H2 কে আমরা এইখানে এক্সট্রা H প্লাস হিসেবে দিব, H প্লাস হিসেবে দিলাম। আর কি বলো, এখন আমাদের পদার্থের সমতা শেষ, এখন চার্জের সমতা। এখন এখানে অক্সাইড, এটা পার অক্সাইড, তোমরা জানো মনে হয় যে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়, বুঝছো? আর অক্সিজেনের তো নর্মাল যে অক্সিজেন যেহেতু এটা, তাই জারণ সংখ্যা হবে 0। তাইলে এইখানে বলো তো কত, টোটাল কত? -2 না? এখানে কত? টোটাল 0। তাহলে -2 থেকে 0-তে যাওয়ার জন্য কি করতে হবে? দুটো ইলেকট্রন ত্যাগ করতে হবে, বুঝছো? তো বিজারণের সময় ইলেকট্রন গ্রহণ হবে, আর জারণের সময় ইলেকট্রন ত্যাগ হবে। তো এই হলো আমাদের H2O2 বিক্রিয়াটা। এখন H2O2 দিয়ে তুমি পরবর্তী যে কোনো সমতাকরণ করো, এই বিক্রিয়ার কোনো চেঞ্জ হবে না, এই বিক্রিয়াই থাকবে। ঠিক আছে? এখন এটাকে তুমি 1 নাম্বার দাও, এটাকে তুমি 2 নাম্বার দাও। এরপর আমরা ইলেকট্রন আমাদের মিলাইতে হবে যে এই দুইটা সেম হয় নাই, কিন্তু এই দুইটা সেম হওয়া লাগবে। তুমি কি করবা? 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করবা, আর 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করবা, এরপর যোগ দিয়ে দিবা। তাহলে 1 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করে লিখে, তাহলে কি হবে? 2KMnO4, 16H প্লাস, 10 ইলেকট্রন, 2K প্লাস, 2Mn2 প্লাস এবং 8H2O। ঠিক আছে? আর নিচেরটাকে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। 5H2O2 মাইনাস 10 ইলেকট্রন, 5O2, 10H প্লাস। গেল। এখন আমরা এই দুটোকে যোগ দিয়ে দেব। ওকে, যোগ দিয়ে দেবো। যোগ দিলে 10 ইলেকট্রন 10 ইলেকট্রন কাটা। এখন এই যে 2KMnO4, 2KMnO4 আসলো। এরপরে কি? 5H2O2 লেখো। আর এই যে 16H প্লাস, আর এখানে কি আছে? 10টা H প্লাস। তাহলে যোগ বিয়োগ করলে আমরা এই দিকে 6টা H প্লাস লিখতে পারবো, বুঝছো? 6টা H প্লাস লেখা যাবে। আর 2টা K প্লাস, 2টা Mn2 প্লাস, 8টা পানি, 5O2। ঠিক আছে? ওকে, তো এখন তো তাহলে হয়ে গেল। এখন আমরা কি লিখবো? ওই যে আমি পুরো লেখাটা লিখতেছি না, তোমরা লিখবা H2SO4 মাধ্যমে প্রয়োজনীয় দর্শকায়ন সরবরাহ করে পাই। তাহলে যে ক্যাটায়নগুলো ছিল এই জায়গাগুলো সব সালফেট হয়ে যাবে, বুঝছো? এই জায়গাগুলো সব সালফেট হয়ে যাবে। তাহলে 2KMnO4 প্লাস 5H2O2 প্লাস 6H প্লাস। তো তো এখানে সালফেট অ্যাড করলে H2SO4 হবে। তাহলে দেখো এখানে 6 ছিল, তাহলে এখানে তুমি 3 দিবা, যাতে 3 দুগুণে 6টা ঠিক থাকে। ওকে, তারপরে এখানে K2SO4, পটাশিয়ামের সাথে সালফেট অ্যাড করলে এটা K2SO4 হবে। আর এখানে পটাশিয়াম কয়টা? 2টা না? পটাশিয়াম যেহেতু 2টা, তো এখানে তুমি আচ্ছা মানে কিছু দিবা না আর কি, যাতে 2টা পটাশিয়াম তো ব্যালেন্স হয়ে গেছে। তারপর ম্যাঙ্গানিজ, এখানে 2টা, ম্যাঙ্গানিজের সাথে সালফেট অ্যাড করলে হবে ম্যাঙ্গানিজ সালফেট। 2টা ছিল, এখানে 2টাই থাকবে, কারণ 2টা ম্যাঙ্গানিজ আমাদের ব্যালেন্স করতে হবে। প্লাস HH2O, আর এখানে প্লাস 5O2। এই তো, বুঝা গেছে? এইভাবে আমরা সমতাকরণ করে ফেলতে পারবো, খুবই সহজ। আমরা আরেকটা করাইতেছি, K2Cr2O7 আর H2C2O4। H2C2O4, দেখো প্রথমে আমরা সম্ভাব্য বিক্রিয়াটা লিখব। K2Cr2O7 প্লাস H2C2O4 প্লাস H2SO4 আমাদের মিডিয়াম। তাইলে
এখানে কি হবে, এই যেখানে পটাশিয়াম আর ক্রোমিয়াম হলো ধাতু, এর সাথে সালফেটের লবণ হবে, তাহলে K2SO4 একটা। তারপর ক্রোমিয়াম, ক্রোমিয়ামের সাথে সালফেট হবে। এখানে একটু তোমাকে ক্রোমিয়ামের যোজনীটা বুঝতে হবে। ক্রোমিয়াম দেখো আমরা যেখানে লিখে দিছি, এই যে K2Cr2O7 কিসে পরিণত হয়, ক্রোমিয়াম 3+ পরিণত হয়, তাহলে এখানে ক্রোমিয়ামের যোজনী তুমি 3+ ধরবা। ঠিক আছে, যে ক্রোমিয়াম সালফেট, সালফেটের যোজনী 2 এটা এখানে যাবে, আর ক্রোমিয়ামের যোজনী 3 এটা যাবে এ পাশে। ওকে, গেল এই দুইটা গেল সল্ট। তারপর এখান থেকে কি হবে, 7টা অক্সিজেন থেকে আমরা 7টা পানি পাবো। ও সরি, আমরা তো সমতা করতেছি না, অক্সিজেন থেকে পানি আসবে, অক্সিজেন থেকে পানি আসবে। আর এটা কি, অক্সালিক অ্যাসিড, এখান থেকে আমরা লিস্টে দেখাইছিলাম CO2 আসে। বুঝছো, এই হলো আমাদের বিক্রিয়া। এখন আমরা সমতা শুরু করি। প্রথমে আমরা কোন বিক্রিয়া লিখব, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে, যে জারক সে দিবে, এটা হলো জারক। K2Cr2O7। দেখো পটাশিয়াম এটা +1, এটা এখানে +6, আর এটা এখানে -2। বুঝছো, পটাশিয়াম আজীবন +1ই। তো পটাশিয়ামের তো এখানে কোনো চেঞ্জ নাই, তো পটাশিয়ামটা কি এখানে K+ আকারেই রয়ে যাবে। কিন্তু পটাশিয়াম কয়টা, দুইটা না, তুমি 2K+ লিখবা আর কি। বুঝছো, দুইটা K+ বের হবে এখান থেকে। তারপর ক্রোমিয়াম, ক্রোমিয়ামটা এখানে কিভাবে কিভাবে আছে, 6+ হিসেবে আছে, ক্রোমিয়ামটা 3+ হিসেবে বের হবে। আমরা ওই যে লিস্টে দিছিলাম যে ক্রোমিয়ামটা 6+ থেকে 3+ হয়ে যাবে। আর এখানে কয়টা ক্রোমিয়াম, দুইটা ক্রোমিয়াম না, তো এখানে তুমি 2 দিবা, 2 ক্রোমিয়াম 3+। ওকে, নেক্সট। এখানে কি 7টা পানি আছে, 7টা অক্সিজেন আছে, তো 7টা অক্সিজেনের জন্য এখানে তুমি 7টা পানি দিবা। ঠিক আছে, আর এই 7টা পানি যেহেতু হবে, 7টা অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু 7 × 2 = 14টা H+ কম বেশি হয়ে গেছে, তাই আমরা এখানে 14টা H+ দিলাম। বুঝছো, 14টা H+ দিলাম। ওকে, গেল। এইটুকু করার পরে আমাদের পদার্থের সমতা শেষ, ম্যাটেরিয়ালের সমতা শেষ। এখন আমরা চার্জের সমতা করতেছি। চার্জের সমতার ক্ষেত্রে বলো, এখানে +6 আর এখানে +3, এছাড়া আর কোনো চেঞ্জ কিন্তু কোথাও নাই। দেখো পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেনটা মাইনাস অবস্থাতে আছে, হাইড্রোজেন প্লাস, এবং এখানেও হাইড্রোজেনটার জারণ সংখ্যা +1ই আছে। তো শুধুমাত্র এই চেঞ্জটা ঘটছে। তাহলে +6 + 3 কি হয়ে যাবে, কি করলে যখন 3টা ইলেকট্রন ছেড়ে দিবে, 3টা ইলেকট্রন যখন গ্রহণ করবে, তখন এটা হয়ে যাবে তোমার +6 থেকে +3। ওকে, তারপর আসলে জারণ অর্ধ বিক্রিয়া। আবার ওটাও তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, বিজারণ যেহেতু তাই ইলেকট্রন গ্রহণই করবে, তাই +3 হবে। আবার জারণ অর্ধ, জারণ অর্ধ বিক্রিয়া কে দিবে, বিজারক H2C2O4 এটা দিবে। একইভাবে আমরা একইভাবে জিনিসটাকে লিখব। H2C2O4 থেকে আমাদের লিস্টে কি ছিল, CO2 তৈরি হয়, CO2 তৈরি হয়। আর দেখো এখানে এই অংশটুকু কি, এই অংশটুকু 2টা কার্বন, 4টা অক্সিজেন, তাহলে এখানে যদি আমি একটা 2 দেই, তাহলে কিন্তু এইটুকুর সাথে এইটুকু ব্যালেন্স হয়ে যেতেছে। দেখো 2টা কার্বন আর 4টা অক্সিজেন, 2টা কার্বন 4টা অক্সিজেন, তাই এখান থেকে আমরা 2টা CO2 পাবো। কথা বোঝা গেছে, আশা করি বুঝাতে পারছি। এখান থেকে আমরা 2টা CO2 পাবো, এখান থেকে এই জায়গাটা যে আসতেছে এটা 2টা CO2 আসবে। ওকে, আসলো। আর পদার্থ এখানে আর কি আছে, 2টা H+, 2টা H+ আমরা এখানে, 2টা হাইড্রোজেন আমরা এখানে 2টা H+ হিসেবে দিব। ঠিক আছে, দিলাম। পদার্থের সমতা শেষ, এখন আমরা চার্জের সমতা করব। এখানে কার্বনের জারণ সংখ্যা কত, এখানে কার্বনের জারণ সংখ্যা +3, বের করে দেখো তোমরা, +3 হবে। ওকে, আর এখানে কার্বন জারণ সংখ্যা কত, অক্সিজেন -2, তাহলে এটা হবে +4। ওকে, এখানে একটু ব্যাপার, এখানে তোমাকে টোটাল জারণ সংখ্যা হিসাব করতে হবে। বুঝছো, এখানে যেমন আমরা আম, কিভাবে হিসাব করছি বলো তো। Oh no. তো বিজারণার্ধ বিক্রিয়া কে দিবে বলো তো, বিজারণার্ধ বিক্রিয়া দিবে হলো জারক, যেটা K2SO4, K2Cr2O7 তোমার কাছে আছে। তো K2Cr2O7, এই যে K2Cr2O7, K2Cr2O7, এটা কিভাবে ভাঙবে দেখো। এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, অক্সিজেনের জারণ সংখ্যা -2। ওকে, তো এখানে পটাশিয়ামটা প্লাস, এখানে কি 2টা পটাশিয়াম আছে, এখানে 2টা পটাশিয়াম হবে, K+ আকারে আসবে। পটাশিয়ামের কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কার, ক্রোমিয়ামের চেঞ্জ হবে। ক্রোমিয়াম এখানে +3 হয়ে যাবে, আমরা লিস্টে বলছিলাম এটা +3 হয়ে যাবে। কিন্তু ক্রোমিয়াম কয়টা আছে, 2টা না, তো এখানে 2টা ক্রোমিয়াম তোমাকে দিতে হবে। বুঝছো, তারপর এখানে 7টা অক্সিজেন আছে, এই 7টা অক্সিজেনের জন্য আমরা এখানে 7টা পানি দিব। ঠিক আছে, একদম আগের মতোই। ফলে এখানে 14টা হাইড্রোজেন বেশি হয়ে গেছে, এটাকে আমরা এইদিকে 14H+ আকারে লিখবো।
ঠিক আছে, এখন পদার্থের সমতা, সরি চার্জের সমতা খেয়াল করো। আমাদের পদার্থের সমতা শেষ, আমরা এখন চার্জের সমতা করব। তো খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গাটাতে, +6 আর +3 ঠিক আছে, কোনো ভুল নাই, কিন্তু এগুলা কিন্তু একটা ক্রোমিয়ামের জন্য, একটা ক্রোমিয়ামের জন্য। এখানে ক্রোমিয়াম কি দুইটা করে ছিল না? তাইলে দুইটা ক্রোমিয়ামের জন্য কিন্তু 6টা ইলেকট্রনের ত্যাগ ত্যাগ গ্রহণ করতে হবে প্রত্যেকটা ক্রোমিয়াম। ক্রোমিয়াম কি +6 থেকে 3+ হইতেছে, এখানে এখানে যেটা দেখা যাচ্ছে, এখান থেকে ক্রোমিয়াম থেকে এই ক্রোমিয়ামটা, এই ঘটনা ঘটানোর জন্য এখানে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। কিন্তু যদি দুইটা ক্রোমিয়াম দুইটা এরকম কাহিনী করে, তাহলে এখানে কিন্তু 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো এখানে +6 ইলেকট্রন হবে কিন্তু, বুঝছো? +6 ইলেকট্রন হবে, এটা খেয়াল রাখো। তুমি আরেকভাবে হিসাব করতে পারো যে এখানে টোটাল কত ইলেকট্রন আছে, এখানে এখানে চার্জটা টোটাল কত, +12, এখানে +6 দুইটা, আবার এখানে তাহলে আর এখানে টোটাল চার্জ কত, 3 আর 2 +6। তো এই দুইটা বিয়োগ করলেও তুমি সেমই পাবা, বুঝছো? 6ই আসবে, তাই 6টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে চিন্তা করতে পারো, আগের মতো করেও করতে পারো। এরপর লেখো জারণ অর্থ। জারণ অর্থ কে দিবে? যে বিজারক, বিজারককে H2C2O4, H2C2O4। খেয়াল করে দেখো, H2C2O4 থেকে আমাদের লিস্টে ছিল CO2 আসবে, তাই না? CO2 আসবে, একটু খেয়াল করলেই তুমি দেখবা এই জিনিস থেকে 2টা CO2 আসার কথা, তাই না? কারণ এখানে 2টা কার্বন আর 4টা অক্সিজেন আছে, যেটা এটার সম্পূর্ণটা ডাবল, একদম CO2 ডাবল, তাই এখানে 2টা CO2 আসাই স্বাভাবিক। 2টা CO2 আসবে, আর কি হাইড্রোজেন এখানে H+ হিসাবে আসবে, 2টা H+ আসলো। এখন এখন দেখো, এখন আমরা কি করব? এখন এখানে আমাদের পদার্থের সমতা শেষ, এখন আমরা চার্জের সমতা করব। আবারও একই রকম কথাবার্তা। এইখানে তোমার এই কার্বনের জারণ সংখ্যা হলো +3, এটা বের করে দেখো, +3 আসবে। আর এখানে কার্বনের জারণ সংখ্যা হলো তোমার +4, এটা -2, তো অক্সিজেন -2, তো তাই কার্বন এখানে +4 হবে। তাইলে +3 থেকে +4 কত চেঞ্জ হয়েছে? এক চেঞ্জ হয়েছে। কার্বন +3 থেকে কার্বন 4+ যাইতেছে, ওকে ঠিক আছে, কার্বন 4 যাইতে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়। কিন্তু যেহেতু এখানে 2টা কার্বন এবং এখানেও 2টা কার্বন, তাই এখানে 2টা এখানেও 2টা, তাইলে এই জিনিসটাও কি 2টা ইলেকট্রন করতে হবে তোমাকে। তো এখান থেকে -2টা ইলেকট্রন করলে তাইলে যে এই চেঞ্জটা হবে। অথবা এইভাবে করতে পারো, ঠিক আছে, আমি এটা আগে এইভাবে করতাম, রিসেন্টলি এইভাবে করি এখন। আগে এইভাবে করতাম যে এখানে টোটাল চার্জ কত, 3 দুগুণে 6, আবার এখানে 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 টোটাল চার্জ কত, 4 দুগুণে 8। তো +6 থেকে +8 কিভাবে হবে? 2টা ইলেকট্রন ছাড়তে হবে তোমাকে। ওকে, তো এই হলো তোমার কি জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন এই দুইটা যোগ বিয়োগ করলেই তোমার হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই দুইটার মধ্যে সমতা করা বেশি একটা কঠিন না, +6 আর +2। আমরা কি করব? আমরা এই সমীকরণটাকে 3 দ্বারা গুণ করব, এইটাকে, এই যে এই সমীকরণটাকে 3 দ্বারা গুণ করলে কি হবে? H2C2O4 -6 ইলেকট্রন। 3 দ্বারা গুণ করলে এখানে 6 CO2 হবে, 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 H+ হবে। ঠিক আছে, আমাদের এটা হলো 1 নম্বর সমীকরণ, আর এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 আর 2 যোগ বিয়োগ করে এই 6টা ইলেকট্রন আমরা এখান থেকে সরাইতে চাই, বুঝছো? 6টা ইলেকট্রন সরাইতে চাই। তাহলে দেখো, আমাদের এই লাইন এবং এই লাইন যদি যোগ হয়, চাইলে তুমি এই যে এটাকে উপর নিচে লিখে নিতে পারো। ধরো আমি লিখে নিতেছি। তো এখানে আমি জিনিসটা লিখে নিলাম, আমাদের এই দুইটা। আচ্ছা, তুমি চাইলে এখানে আরেকটা কথা লিখতে পারো, 1 আর 2, তো 1 আর 2 যোগ তুমি এখানে লিখতে পারো 1 + 2। ওকে, যোগ করলে তাহলে আমাদের এটা আসলো। এখন আমরা এইটাকে যোগ বিয়োগ করে দিলেই আমাদের হয়ে যাবে। এটাকে আমরা যোগ করতেছি, তাহলে এই টাকার কাটা চলে যাবে। এখান থেকে কি আসবে? K2Cr2O7 প্লাস কি 3H2C2O4। আর এটা কি বলো? 14টা H+, আর এখানে কি 6টা H+। তো এই 6টা H+, 14টা H+ কাটাকাটি করলে এই দিকে 8টা H+ রয়ে যাবে, তাই তো? তারপরে এখানে 2টা K+, 2টা ক্রোমিয়াম 3+, 7টা পানি, আর 6টা CO2। এই হলো আমাদের বিক্রিয়া। এখন আমরা H2SO4 মাধ্যমে দর্শকায়ন সরবরাহ করব। তাইলে K2Cr2O7 প্লাস 3H2C2O4 এর সাথে বলো কি হবে? 8টা H+ থেকে 4টা H2SO4 হবে, তাই না? এটা আমি আর এক্সপ্লেন করতেছি না, যেহেতু আগে অনেকবার এই সেম কাজ করা হয়েছে। সালফেট অ্যাড করলে এখানে এরকম ভাবে সংকেতটা হবে। যেহেতু এখানে 2টা কি বলে ক্রোমিয়াম, এখানে 2টা ক্রোমিয়াম,
তাই আমাদের ব্যালেন্স হয়ে গেছে, আমাদের আর কোনো নাম্বার অ্যাড করতে হবে না। এই হলো আমাদের সমতা। ঠিক আছে, আচ্ছা, এটা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে অক্সালিক অ্যাসিডের জারণ বিজারণ বিক্রিয়ার সমতা। আমরা যে আমাদের পরবর্তীটাতে, এটা হলো আমাদের K2Cr2O7 আর H2O2। আমি আশা করি এটা তোমরা করতে পারবা নিজেরা, হ্যাঁ। তাই আমি শুধুমাত্র মেইন কথাগুলো এখানে বলে দিতেছি, মানে মেইন কাজগুলো শুধু লিখে দিতেছি। K2Cr2O7, এখান থেকে হবে 2K প্লাস, তারপর হবে 2Cr3 প্লাস। এই বিক্রিয়া আগে দেখানো হয়েছে, হ্যাঁ। আমি আবারও বলে দেই, এই দুইটা বিক্রিয়া পটাশিয়াম ডাইক্রোমেটের, এই বিক্রিয়াটা যা আছে পটাশিয়াম ডাইক্রোমেটের যত সমতা তুমি করবা এই বিক্রিয়া চেঞ্জ হবে না, এই বিক্রিয়া এইটাই থাকবে। তারপর অক্সালিক অ্যাসিড, এইটার যত বিক্রিয়া তুমি দেখছো এইটাই থাকবে, যত বিক্রিয়া তুমি দেখবা অক্সালিক অ্যাসিড দিয়ে এই জারণার্ধ বিক্রিয়াটা এটাই থাকবে, এবং এখানেও বীজাণুর্ধ বিক্রিয়াটা এটাই থাকবে। শুধু চেঞ্জ হবে কাকে কত দিয়ে গুণ করতেছো আর যোগ বিয়োগের পরে কি আসতেছে, ওইটা শুধু এখানে তুমি আলাদা পাবা। ঠিক আছে, 7টা পানি, 14টা H প্লাস আর 6টা ইলেকট্রন। এটা হলো K2Cr2O7 এর বিক্রিয়া। তারপর H2O2 কি করবে, আমি একবার লিখে ফেলি, হ্যাঁ। এরকম কিছু হবে। এখন এখানে তো 6 আছে, এখানে তো 2 আছে, তাহলে কি করব আমরা, এখানে 3 দ্বারা গুণ করব, তাই না? 3 দ্বারা গুণ করব, আমি ডাইরেক্ট লিখে ফেলি। 3 দ্বারা গুণ করলে এখানে 3, এখানে 6, এখানে 3, এখানে 6 চলে আসবে। এখন যোগ দিয়ে দাও, যোগ দিয়ে দিলে দেখো কি কি কাটা যাবে, এইটা, এটা কাটা যাবে। আর তোমার K2Cr2O7 প্লাস 3H2O2 প্লাস, এখানে তো 14টা H প্লাস আর এখানে কি 6টা H প্লাস, কাটাকাটি করলে 8টা H প্লাস পাবা। 2K প্লাস 2Cr3 প্লাস 7 অণু পানি, আর এখানে হলো 3 অণু অক্সিজেন। এই তো বুঝছো, আর এই 6টা অক্সিজেন 6টা H প্লাস তো এখানে বিয়োগই হয়ে গেল। আর এখানে আর কি চেঞ্জ হবে, এই যে এই জায়গাটা H2O4 যোগ করার পরে হয়ে যাবে 4H2SO4, তারপর এই জায়গাটা হয়ে যাবে K2SO4, তারপর এই জায়গাটা হয়ে যাবে Cr2SO4 হোল 3, এটাই। এবং সামনে কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ, সামনে 1ই থাকবে, কারণ এখানে 2টা পটাশিয়াম ছিল, তুমি 2টা ইউজ করে ফেলছো, এখানে 2টা ক্রোমিয়াম ছিল, তুমি 2টা ইউজ করে ফেলছো। ওকে, এই হলো তোমার এই সমতা, বুঝা গেছে? আমরা যদি আমাদের নেক্সটটাতে, এবং এই নেক্সট এই সমতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমাদের অলমোস্ট অর্ধেক পরিমাণ অঙ্ক জাস্ট এই একটা সমতা থেকেই হয়। তোমরা জানো সেটা কোনটা, সেটা হলো KMnO4 এর সাথে ফেরাস সালফেটের যে সমতাটা, সেইটা। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। কেউ যদি এগুলার কিচ্ছু না বুঝে থাকো, তাও বলো যে আমি কয়েকটা বিক্রিয়া মুখস্থ করে যাব, তো এই বিক্রিয়াটা তোমার মুখস্থ করতে হবে, বুঝছো? যদি চাও যে আমি কিছু বুঝি না, আমি সব মুখস্থ করতে চাই, তো একটা বিক্রিয়া তুমি মুখস্থ করলে তাহলে এটা এই বিক্রিয়াটাই হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওকে, তো দেখো আমরা একদম আগের মতোই আমাদের ওই বিক্রিয়াটা লিখি যেটা হওয়ার কথা এখানে, KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4। তো এখানে তোমার কি আসবে, K2SO4 হবে, MnSO4 হবে, আর ফেরাস সালফেট চেঞ্জ হয়ে কি হয়, আচ্ছা আমাদের এখানে কি অক্সিজেন আছে না, তাহলে পানি হবে। তারপরে এই যে ফেরাস সালফেট চেঞ্জ আমরা লিস্টে লিখাই দিছিলাম, ফেরিক সালফেট হয়। এই হলো আমাদের বিক্রিয়া। ঠিক আছে, এখন আমরা বিজারণার্ধ বিক্রিয়া দিয়ে শুরু করি। বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে, যারা জারক KMnO4 দিবে। তো এটা নর্মালি যেরকম হওয়ার কথা ওইরকমই দিবে, আমি এটা সরাসরি লিখে ফেললাম। এটা H প্লাস 5 ইলেকট্রন, K প্লাস ম্যাঙ্গানিজ 2 প্লাস আর 4H2O। ওকে, আমি আর ব্যাখ্যা করলাম না, এগুলো আগে এই সেম বিক্রিয়া আগে ব্যাখ্যা করা হয়েছে যে এটা আমি কিভাবে লিখছি। ঠিক আছে, আর জারণ অর্ধ এইখানে একটু ডিফারেন্স। এটা কেন কেন খেয়াল করো, এখানে আমাদের যে মাধ্যমটা আছে, মাধ্যমের অ্যানায়নটা কে, সালফেট না? মাধ্যমের অ্যানায়নটা সালফেট, এবং তোমার এই যে সালফেটটা, এই সালফেট এখানে আরেকটা সালফেট দেখা যেতেছে যেটা কিনা তোমার বিজারকের ভিতরে আছে, বুঝছো? দুইটার অ্যানায়ন সেম হয়ে গেছে। তাইলে আমরা তো সালফেটটা সবার শেষে অ্যাড করি না, আমরা তো সালফেট সবার শেষে দর্শক আয়ন হিসেবে অ্যাড করি, যেমন এই যে এখানে সালফেট অ্যাড করা হয়েছে, এখানে আমরা সালফেট অ্যাড করছি। তো এখানেও আমরা সালফেটটা সবার শেষে যায় অ্যাড করব, তাই আমরা এখানে সালফেটটা বাদ দিয়ে শুধুমাত্র এই Fe2+ নিয়ে কাজ করব।
ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই কাহিনী তোমার কখন করতে হবে? যখন বিজারকের অ্যানায়ন আর ধাতুর অ্যানায়ন, সরি, আর মাধ্যমের অ্যানায়ন, এই দুটো জিনিস তোমার মিশে যাবে, মিক্স মিক্স সেম হয়ে যাবে। কখন? বিজারকের অ্যানায়ন অ্যান্ড মাধ্যমের অ্যানায়ন যখন সেম হয়ে যাবে। যদি সেম হয়, ওইখানে তুমি বিজারকের ক্ষেত্রে অ্যানায়নটা বাদ দিয়ে হিসাব করবা, কারণ আমরা তো লাস্টে মাধ্যমের অ্যানায়নটা এখানে অ্যাড করি। তাইলে এখানে যেমন হইতেছে, এখানে যে কারণে হইতেছে যে এই দুইটা সেম, তোমাকে যদি HCl মাধ্যম বলে, হ্যাঁ, HCl মাধ্যম বলে, আর বলে যে HCl মাধ্যমে তুমি KMnO4 আর FeCl2 এই জারণ বিজারণ বিক্রিয়াটা সমতা করো, এখানেও ওই সেম কাহিনীই হবে। বুঝছো? এখানেও ওই সেম কাহিনীই হবে। তোমাকে এফি তোমার ইয়েটা বাদ দিয়ে করতে হবে, ক্লোরিনটা বাদ দিয়ে করতে হবে, Fe2+ নিয়ে তুমি খালি করবা। তো Fe2+, আমরা লিস্টে দেখাইছিলাম Fe2+ কি হয়, Fe3+ পরিণত হয়। আচ্ছা, ওইটা কি আলাদা করে লিখছিলাম নাকি ফেরাস থেকে ফেরিক শুধু ওইটাই লিখছিলাম? দাঁড়াও দেখতেছি একটু। এই যে এখানে আমরা আলাদা করে লিখি নাই, তো এটা তুমি খেয়াল রাখো, যদি ফেরাস থাকে তাহলে এটা ফেরিক হয়ে যাবে। এটা যে কোনো ফেরাস। যদি FeCl2 থাকে তাহলে কিন্তু FeCl3 হয়ে যাবে। এখানে যেমন এই যে ফেরাস থেকে ফেরিক হয়ে গেছে এইভাবে, Fe2+ থেকে হয়ে যাবে Fe3+। তো তোমার এই যে Fe2+ আছে, এটা হয়ে যাবে Fe3+। তাহলে কি করতে হবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে যোগ বিয়োগ তুমি কাহিনী মানে গুণ করতে পারো, আমি এখানে ডাইরেক্ট লিখতেছি যেহেতু এখানে আর কোনো গ্যাঞ্জাম নাই। তাহলে 5টা ইলেকট্রন, তো তাই আমি এখানে সরাসরি 5 দিয়ে গুণ করে দিলাম, এটা এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি বলতে পারো যে 2 নং 5 দ্বারা গুণ করে আরেকটা ইকুয়েশন লিখতে পারো, আমি এখানে সরাসরি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে ডাইরেক্ট যোগ করে দিতে পারবো। যোগ করে দিতেছি, তাহলে KMnO4 নামাও উপর থেকে, তারপর 8টা H+ লিখলাম, 5টা Fe2+ গেল, এই দুইটা কাটা। তারপর এখানে কি K+, Mn2+, এই 4টা H2O, আর হলো আমাদের 5টা Fe3+। এইবার আমরা H2SO4 মাধ্যমে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করব। বুঝছো? তাহলে কি হবে? KMnO4, এই যে এই জায়গাটাতে আমাদের H2SO4 হবে। 8টা ছিল, তাহলে এখানে তুমি 4 দিবা, যাতে 4 দুগুণে 8টা হাইড্রোজেন ব্যালেন্স থাকে। তারপর FeSO4 2+, তো এর যোজনী 2, এরও যোজনী 2। বুঝছো? তাই আমরা ডাইরেক্ট FeSO4 লিখে দিতেছি, সরাসরি আমরা লিখবো FeSO4। ঠিক আছে, আয়রন আয়রন, এখানে 5টাই থাকবে, কোনো সমস্যা নাই তো, কারণ 5টা আয়রন ছিল, এখানে 5টা আয়রন ব্যালেন্স করতে হবে তোমাকে। K2SO4, এই যে এইখানে একটা ব্যাপার আছে, পটাশিয়াম আগে কয়টা ছিল? একটা ছিল না? একটা একটা, কিন্তু এখানে তো 2টা হয়ে গেছে। তাইলে এইখানে তুমি একটা এক্সট্রা হাফ গুণ করতে হবে। হাফ গুণ করলে এই যে পটাশিয়াম এখানে আছে 2টা, 2টা পটাশিয়াম আছে, তাহলে এর সাথে হাফ গুণ করলে তাহলে এটা একটা হয়ে যাবে। বুঝছো? মানে K2 হাফ, এই জিনিসটা একদম K এর সাথে সমতুল্য। হাফ K2 লিখলে যা বুঝাবে, K লিখলে তাই বুঝাবে। তাহলে এখানে আমরা হাফ দিয়ে দিলাম, তাহলে এখানে একটা পটাশিয়াম হয়ে গেল, প্লাস এখানে MnSO4 হবে। এখানে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হবেও না, মানে একটা ছিল একটাই আছে, তো ওকে, 4H2O। তারপর Fe3+ আছে, এখান থেকে এটা Fe2SO4 3 হবে। ঠিক আছে, এটা এই 3 এর জন্য কিন্তু আবার এখানে 3 দিয়ে দিও না। বুঝছো? সালফেটের 2টা এখানে, আয়রনের 2টা এখানে। আর এখানে আয়রন হয়ে গেছে 2টা, এখানে ছিল 5টা, তো এখানে তুমি 5/2 দিবা। এই জিনিসটার জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই যে এখানে যে হাফটা আসতেছে এইটা, আর এখানে যে 5/2টা আসতেছে এইটা। বুঝছো? এটা অন্য কোনো বিক্রিয়াতে নাই, আমাদের যেগুলো সিলেবাসে আছে। বুঝছো? তো এখানে যে 5 আছে, এখানে যেহেতু ডাবল হয়ে গেছে, তাই তুমি এখানে কত হবে? তুমি 5-এর অর্ধেক দিবা, তাই না? যাতে এইটা গুণ করে 5/2 আর Fe2 এটা গুণ করে 5টা আয়রন থেকে যায়। ওকে, তো আমাদের হয়ে গেছে। এখন আমরা এই মোল সংখ্যা, তো এগুলো মোল সংখ্যা ভগ্নাংশ হইতে পারে না, তাই আমরা এটাকে এখন 2 দ্বারা গুণ করব। 2 কোত্থেকে আসলো? এই যে এটা, নিচে 2 আছে সবার, তাই আমি নিচে 2 দ্বারা গুণ করছি, সবাইকে 2 দ্বারা গুণ করতেছি। তাহলে 2KMnO4, তার এখানে 8 হবে, 8H2SO4, 10FeSO4, K2SO4, 2MnSO4,
8H2O 5Fe2SO4 3। বুঝা গেছে? আশা করি বুঝছো। এই হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সমতাকরণ যেটা। ঠিক আছে? যদি বলো যে তুমি এই পুরো টপিক স্কিপ করবা, একটা শুধুমাত্র বিক্রিয়া করবা, তাহলে সেটা এই হলো সেই বিক্রিয়া, যে বিক্রিয়াটা তোমাকে করতে হবে। এটা প্রচুর ইম্পর্টেন্ট। এবং তুমি চাইলে এই বিক্রিয়াটা মুখস্থও করতে পারো, কারণ এই বিক্রিয়াটা আমাদের অঙ্কের ভিতরে অনেক 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 লাগবে। বুঝা গেছে? ওকে, এই গেল আমাদের KMnO4 FeSO4 এর সমতা। আরও যে একটা দুইটা সমতা বাকি আছে, আমি আশা করি তোমরা এগুলো করতে পারবা। বুঝছো? এগুলো করা যাবে, এগুলো ওইরকম কিছু না। আরও কি কি বাকি আছে, যেমন K2Cr2O7 FeSO4 সাথে FeSO4, এইটা, এটাও সেম সেম একই রকম। তুমি K2Cr2O7 থেকে কি করবা, এটা যে নর্মাল বিক্রিয়াটা হয় ওইটা লিখবা। আমি সরাসরি লিখে ফেলতেছি, বুঝছো? আমার মুখস্থ তো বিক্রিয়া, তাই আমি সরাসরি লিখে ফেলতেছি। এত প্লাস 2Cr3 প্লাস, এবং এখানে 7H2O। ওকে, আর নিচে তোমার Fe2 প্লাস। এই যে আমরা আবারও কিন্তু আয়রনের সালফেটটা বাদ দিয়ে হিসাব করতেছি, কারণ আমার মাধ্যম কিন্তু এখনো কি H2SO4ই আছে। তাই Fe2 প্লাস থেকে একটা ইলেকট্রন চলে যাবে, Fe3 প্লাস হবে। এখন এখানে দেখো, এই যে 6, তো এখানে 6, এখানেও 6, এখানেও 6। এরপর এখানে কাপঝাপ করে ফেললেই তোমার প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি আর করলাম না, আশা করি করতে পারবে এটা। ঠিক আছে? এবং এরই সাথে আমাদের মোটামুটি সবগুলাই শেষ হয়ে গেল। এইগুলাই তোমার, এগুলো থেকে ম্যাথ আসবে এবং সমতাও এগুলোর মধ্যেই আসবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি তোমাদের। এখন আমরা আর একটা বিক্রিয়া দেখাবো। এই বিক্রিয়াটা একটু অন্যরকম। সেটা হলো আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটার সমতাকরণ। এখানে বিক্রিয়াটা কি হয় এটা একটু তোমাদের মনে রাখতে হবে। এই জিনিসটা আমাদের অন্যান্য আগের বিক্রিয়াগুলোর থেকে একটু আলাদাভাবে হয়। হ্যাঁ, কিন্তু আগের চেয়ে সহজ আসলে, কিন্তু একটু অন্যরকম দেখে আর কি অনেকে পারে না। Na2H2O3, এটা আমরা টেবিলে যে লিস্টে লেখাই দিছিলাম যে Na2H2O3 এটা পরিবর্তিত হয়ে Na2S4O6 হবে, এবং এই জিনিসটাকে আমরা বিজারকের তালিকায় লিখাইছিলাম। বুঝছো? তাহলে এইটা এখানে বিজারক, এটা একটু খেয়াল রাখি। আর আয়োডিনটা এখানে জারক। ওকে, আয়োডিনটা এখানে জারক। ওকে, তো এখান থেকে কি তৈরি হবে, Na2S4O6, Na2S4O6 তৈরি হবে। আর আরেকটা জিনিস তৈরি হবে, এটা মনে রাখবে, যে সোডিয়ামের সাথে আয়োডিন, NaI। বুঝছো? এই হলো তোমার বিক্রিয়া। তো এখানে তুমি জারণ অর্ধ আর বিজারণ অর্ধ বিক্রিয়া প্রথমে লেখো। প্রথমে লেখো বিজারণ অর্ধ। বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে, যে জারক, জারককে আয়োডিন। তো আয়োডিন, তো আয়োডিন কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে আর আয়োডাইডে পরিণত হয়। ওকে, আমরা এটাও লিস্টে দেখাইছিলাম যে X2 চেঞ্জ হয়ে কি Xi তে পরিণত হয়। এটা জারকের লিস্টে ছিল। হ্যাঁ, জারকের লিস্টে একদম শেষে X2 থাকলে চেঞ্জ হয়ে X মাইনাসে পরিণত হবে। তো আয়োডিন I2 থাকে, এটা এই অবস্থায় দুইটা ইলেকট্রন গ্রহণ করে I মাইনাস 2I মাইনাসে পরিণত হবে। আর যদি জারণ অর্ধ বলো, জারণ অর্ধ বললে বলো কি হবে, জারণ অর্ধতে আসবে বিজারক, এই Na2S2O3। এখান থেকে আমার কি আসবে, আচ্ছা দাঁড়া, আমরা এখানে অ্যারো না দিয়ে সমান চিহ্ন ইউজ করি, কারণ সমতা তো। অ্যারো দিলেও সমস্যা নাই, সমান দিলে আর কি বেশি ভালো হয়, যেহেতু আমি একদম সমান সমান সবকিছু করতেছি। ওকে, Na2S2O3, এখান থেকে কি তৈরি হবে, Na2S4O6। এখন সমতা তুমি নিজেই বুঝতে পারবা যে এখানে কি কি করতে হবে। দেখো, এখানে S2O3 আর এখানে S4O6 হয়ে গেছে, একটা সম্পূর্ণ পার্ট কি ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে, তাহলে কি তুমি এখানে একটা 2 দিবা, যাতে এই অংশটুকু ব্যালেন্সড হয়। ফলে কি এখানে এখানে সোডিয়াম কয়টা, দুইটা, এখানে সোডিয়াম কি চারটা হয়ে গেল না। তো এখানে কি দুইটা এক্সট্রা সোডিয়াম আছে, ওই দুইটা এক্সট্রা সোডিয়ামকে তুমি এখানে সোডিয়াম প্লাস আকারে দেখাবা। আমরা আগে যেমন H প্লাস গুলা সমতা করতাম, ওই একইভাবে। আমার কথা বুঝছো? একইভাবে আমরা জিনিসটা করব। এইভাবেই, এই যে এটাই গেল তোমার এই পার্টটুকু, জারণ এবং বিজারণের কাহিনী শেষ। ও, এখানে আবার ইলেকট্রনের ব্যাপার আছে। এটা তো আমাদের পদার্থের সমতা গেল, পদার্থের সমতা। আর ইলেকট্রনের সমতা করতে গেলে এটা একটু গ্যাঞ্জাম, এই জায়গাটা একটু দেখো। এখানে সালফারের জারণ সংখ্যা বের করলে তুমি দেখবা 2.5 আসে। ঠিক আছে, বের করে দেখবা। ও সরি, এখানে 2 আসে, এখানে 2 আসে +2, আর এইখানে আসে হলো 2.5 +2.5।
বের করে দেখবা জারণ সংখ্যা এরকম আসতেছে। তাইলে এইখানে এখন টোটাল জারণ সংখ্যা কত বলো? টোটাল এখানে কি 4টা সালফার আছে না? তো একটার যদি +2 করে হয়, 4টার কি +8, আর এইখানে বলো কত হবে? 2.5। আর কয়টা সালফার দেখা যাইতেছে? 4টা সালফার দেখা যাইতেছে। তো 4টা সালফারে 2.5 হলে জিনিসটা কত হয়? 4×25 = 100, এটা 10 হয়। তাহলে এটা +10। তাহলে +8 থেকে +10 যাওয়ার জন্য তোমাকে 2টা ইলেকট্রন ছাড়তে হবে। বুঝা গেছে? আমরা এইভাবে করতে পারি। আর আরেকটাও তো আমরা নিয়ম বলছি যে +2 থেকে 2.5 কত বাড়ছে? 0.5। আর এখানে কয়টা সালফার? 4টা করে সালফার আছে সব জায়গায়। তাহলে ইনটু 4 দিলে তুমি ওই সরাসরি 2 পেয়ে যাবা। বুঝছো যে কতগুলো ইলেকট্রন এখানে ছাড়তে হবে। আচ্ছা, যাই হোক, এই হলো আমাদের ব্যাপার। এখন আমাদের এই দুইটা যোগ দিয়ে দিলে আমাদের সমতা শেষ। ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন কাটা যাবে। 2Na2S2O3। এই বিক্রিয়াটা আমাদের অত একটা লাগবে না, কিন্তু নতুন বিভিন্ন সালে মেবি এইখান থেকে ম্যাথ আসছে, বুঝছো? আয়োডোমিতি আয়োডিমিতির ম্যাথগুলা এখান থেকে। Na2S4O6 প্লাস সোডিয়ামের সাথে এটা বিক্রিয়া করে কি সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। কয়টা? 2টা। এই হলো আমাদের এই বিক্রিয়াটা। ঠিক আছে, এখন আমরা আমাদের নেক্সট গাণিতিক সমস্যা শুরু করতেছি। সমতা আমাদের এগুলাই, হ্যাঁ, এগুলাই এনাফ। এখন গাণিতিক সমস্যার শুরুতে আমরা 3 টাইপের ম্যাথের কথা আসলে বলবো। 3 টাইপের ম্যাথ, যার মধ্যে থার্ড টাইপটাই আসবে পরীক্ষাতে। আমাদের কি কি জিনিস আছে? জারক আর বিজারক, তাই না? জারক আর বিজারক। যদি এমন হয় যে জারকের গ্রাম হিসাব চাইছে, বিজারকেরও গ্রাম হিসাব বলা আছে, মানে দুইটাই গ্রাম গ্রাম, তাহলে আমরা ম্যাথটা ঐকিক নিয়ম দিয়ে করে ফেলবো। বুঝছো? এই পরিমাণগত রসায়নের তুমি অন্যান্য ম্যাথগুলো যেভাবে করো যে 10-এর জন্য এত, 1-এর জন্য এত, তাহলে 25-এর জন্য কত হবে, এইভাবে আমরা করে ফেলবো। ওকে, দুইটাই যদি গ্রাম গ্রাম থাকে, দুইটাই যদি মোলারিটি থাকে, মানে সামথিং এমএল সামথিং মোলার, বুঝছো? তারপরে সামথিং এমএল সামথিং মোলার, যদি এরকম আকারে দেওয়া থাকে, তাইলে আমরা এরকম একটা সূত্র আছে, ভিআর। এটা হলো জাস্ট MA VA MV VB। সূত্রটা পড়ছো না তোমরা? যে অ্যাসিড ক্ষার টাইট্রেশনের সময় MA VA/MV। এটা অনেকে অনেকভাবে পড়ে, হ্যাঁ, আমি এইভাবে পড়ছিলাম এই সূত্রটা। তো এই সূত্রটাই জাস্ট আমরা জারক বিজারকের জন্য, জারক আর বিজারকের জন্য বলতেছি। ওতে হলো অক্সিডেন্ট, ওতে অক্সিডেন্ট জারক, আর আরতে হলো রিডাকট্যান্ট বা বিজারক। ঠিক আছে, তো জারকের মোল সংখ্যা এবং জারকের মোলারিটি আয়তনের গুণফল, আর নিচে বিজারকের মোলারিটি আয়তনের গুণফল, আর এইদিকে ওদের মোল সংখ্যার অনুপাত। এইভাবে আমরা করে ফেলবো। এবং থার্ড টাইপ যেটা আমাদের পরীক্ষাতে আসবে, এটাই আসবে, সেটা কি? যদি একটার এমএল মোলার এবং আরেকটার গ্রাম দেওয়া থাকে, এটা যে কোনোটাই হইতে পারে, বুঝছো? এইটা এইভাবে দেওয়া থাকতে পারে, বা জারকটা গ্রামে বলতে পারে আর এটা এমএল আর মোলারিটিতে বলতে পারে। এইরকম কেসে আমাদেরকে, আমরা এখন একটা স্কিম দেখাবো, ওই স্কিমে তোমার করতে হবে, এবং এই নিয়মটাই অনেক ইম্পর্টেন্ট। বুঝছো? এইটাই আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। আচ্ছা, এখন এটা আমরা ম্যাথের ভিতরে দেখাইতেছি। আমরা ম্যাথে যাওয়ার আগে, হ্যাঁ, ম্যাথে যাওয়ার আগে আমরা এখানে একটা শর্টকাট দেখাইতেছি। শর্ট, আচ্ছা ঠিক আছে, যা আছে শর্টকাট। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদেরকে প্রত্যেকটা বিক্রিয়ার ভিতরে, প্রত্যেকটা ম্যাথের ভিতরে, যেমন ধরো এখানে বলছে কি H2O2 আর K2Cr2O7, তোমাকে প্রথমে কি এদের বিক্রিয়াটা লিখতে হবে না? K2Cr2O7 আর কি H2O2, আর অম্লীয় মাধ্যমে আমি জারিত করতেছি, তাহলে কি +H2SO4 হবে। তারপর না তুমি বিক্রিয়াটা সমতা করবা, তাই না? বিক্রিয়াটা সমতা করবা। এখন এটা সমতা কি আমরা ডাইরেক্ট করতে পারি? এটা তো আমরা সরাসরি করতে পারি না। এটা আমাদেরকে ওই যে আমরা আগে যে এখানে হিসাব নিকাশ করছি, এই যে এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতি, এই কাহিনীর মাধ্যমে আমাদেরকে সমতা করে আসতে হয়। ঠিক আছে, তাহলে এমন যদি প্রশ্ন বলে যে গতে, ধরো এটা ঘয়ের প্রশ্ন, ধরো
ধরো গতে তোমাকে এই বিক্রিয়াটাই সমতা করে দেখাইতে বলছে, K2Cr2O7 আর H2O2, তাহলে তো কোনো প্যারা নাই। তুমি গতে এই দুইটা সমতা করে সমতাটা পেয়ে গেলা, ঘতে ওই সমতাটা ইউজ করলা। কিন্তু যদি আলাদা দেয়, আলাদা দিতেই পারে, কিন্তু গতে দিল একটা সমতা, ঘতে দিল আরেক সমতার ম্যাথ, তখন কিন্তু তোমার এইটা পুরাটা আবার সমতা করে নেওয়া উচিত। কারণ তুমি সরাসরি সমতা যেহেতু মুখস্থ করে আসো নাই, তাই তুমি এটা করতে সরাসরি লিখতে পারবা না। তো আমরা এটাই এখানে দেখাইতেছি যে বিক্রিয়াটা কিভাবে তুমি সরাসরি লিখতে পারো, ওই এক পেজের হিসাব ছাড়া, আয়ন ইলেকট্রনের নিয়ম ছাড়া কিভাবে তুমি এটা এক লাইনে সমতা করতে পারো, জাস্ট 10 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আমরা যে কোনো একটা র্যান্ডম, যেমন ধরো এই বিক্রিয়াটাই নেই। এটা কি আছে? K2Cr2O7 আর H2O2। K2Cr2O7 H2O2 প্লাস H2SO4। আমরা প্রথমে কিন্তু লিখবো, বিক্রিয়াটা লিখবো। আমরা শিখাইছিলাম যে বিক্রিয়া কিভাবে হবে। পটাশিয়ামের সাথে সালফেট K2SO4, ক্রোমিয়ামের সাথে সালফেট Cr2SO4 তারপর এখানে অক্সিজেন থেকে পানি আসবে, তারপরে এখানে H2O2 থেকে যেন কি আসে, O2 আসে। এটা আমরা লিস্টে দেখাইছিলাম। এই হলো আমাদের বিক্রিয়া। এখন আমরা সমতা শুরু করব। ঠিক আছে, সমতার প্রথম ধাপ হইল, দেখো, জারক বিজারক যে ইলেকট্রনগুলা ত্যাগ করে ওগুলাকে তার তুল্য সংখ্যা বলে। কি বলে? তুল্য সংখ্যা। মানে আমরা বলতে চাইতেছি, ধরো এইখানে KMnO4 5টা ইলেকট্রন ত্যাগ করতেছে, এইটাকে বলা হয় KMnO4 এর তুল্য সংখ্যা। এটা এমসিকিউতে আসতে পারে। বুঝছো যে KMnO4 এটা তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা 5। তো এটা খুব বিজারণ, তো এটাকে জারক। জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার তুল্য সংখ্যা, আর বিজারক যতগুলো ইলেকট্রন দান করে সেটাই তার তুল্য সংখ্যা। বুঝছো? তো ঠিক আছে, তুল্য সংখ্যার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যে যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সেটাই তার তুল্য সংখ্যা। আচ্ছা, তাইলে আমরা প্রথমে যেটা করব, জারক বিজারকের তুল্য সংখ্যা বিনিময় করব। বুঝছো? জারক বিজারকের তুল্য সংখ্যা বিনিময় করব। জারক আর বিজারকের তুল্য সংখ্যা বিজারকরে দিব, বিজারকের তুল্য সংখ্যা জারকরে দিব। ঠিক আছে, তারপরে স্টেপ 2, আমরা আগে একে একে আসি। তাইলে K2Cr2O7 এটার তুল্য সংখ্যা কত ছিল? তোমাদেরকে বিক্রিয়াগুলো অনেক ভালোভাবে করতে হবে যাতে করে তোমার মনে থাকে যে K2Cr2O7 এটা কি হয়, ক্রোমিয়াম 3+ হয়। এখানে দুইটা ক্রোমিয়াম, তাহলে এখানে 2, তাহলে তোমার এখানে +6 আর এখানে কি +3। একটার জন্য 3 চেঞ্জ ঘটতেছে, তাহলে এখানে দুইটার জন্য কত চেঞ্জ ঘটবে? 6 চেঞ্জ ঘটবে। তাহলে K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6। আর H2O2 সরাসরি যদি মনে থাকে তাহলে তো ভালোই। বুঝছো, আমাদের এই যে বিক্রিয়াগুলো আমরা এখানে দেখাইছি না, এই যে দেখো K2Cr2O7 এই 6টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে। তোমার যদি বিক্রিয়াগুলো মনে থাকে, তুমি যদি ভালো করে পড়ে যাও, তোমার এটা অবশ্যই মনে থাকবে যে K2Cr2O7 6টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে। আর H2O2 এর ক্ষেত্রে জিনিসটা কেমন ছিল? H2O2 আমার মনে আছে যে এটা 2টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করতেছিল। বুঝছো, আমি এখানে আরেকবার দেখাই দিতেছি। H2O2 এখান থেকে কি হয়, অক্সিজেন হয়। আর দুইটা হাইড্রোজেনকে আমরা কিভাবে দিই, H+H+ হিসেবে দিই। আর এখানে অক্সিজেন -1, এখানে অক্সিজেন 0। তাহলে এখান থেকে এখানে কত চেঞ্জ হয়েছে? 1, 1 চেঞ্জ হয়েছে। আর এই দুইটা ইলেকট্রনের জন্য তাই 2 চেঞ্জ হচ্ছে, তাই এটার তুল্য সংখ্যা হলো 2। বুঝছো, তো এখানে দুইটা ইলেকট্রনের ত্যাগ গ্রহণ হবে। বুঝছো, এটা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, আর এটা ইলেকট্রন ত্যাগ করবে। আর এখানে হলো কি করবে, 6টা ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা ঠিক আছে, এই এই হলো আমাদের ব্যাপার। তাইলে এইটার তুল্য সংখ্যা 2, এটা তুমি এখানে দিবা। আর এটার তুল্য সংখ্যা 6, এটা তুমি এখানে দিবা। ঠিক আছে, এখানে দিব। কিন্তু এখানে দেখো আবার একটা কি আছে, 2 আর 6 তো আমরা দিব না, আমরা এটা কাটাকাটি করে এটাকে 1 বানাই দিব, আর এটাকে 3 বানাই দিব। বুঝছো? কথা বুঝছো? কথা বুঝা গেছে? তুল্য সংখ্যা বিনিময় করব, যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটিও করব। কাটাকাটি গেলে কাটাকাটি করবো, আর যদি না যায় তাইলে আমরা আর কি করব। তো ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতেছি, এখানে আমরা এখন চেঞ্জ করে দিব। এটার 2 এখানে হওয়ার কথা ছিল, এটা 6 এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে 1 আর 3। ঠিক আছে, 1 হবে আর 3 হবে। ওকে, এটা আমাদের প্রথম ধাপ, খুবই ইজি। হ্যাঁ, এইভাবে এইভাবে করাটা খুবই সহজ। এইটুকু করার পরে তারপরে তুমি জারকে আসবা। জারকের ধাতু এর সমতা আমরা করব।
তারপর জারকে যতগুলা অক্সিজেন ততগুলা পানি হবে, ততগুলা H2O। জারকে যত অক্সিজেন ততগুলা H2O হবে। তাহলে কিভাবে? জারকের ধাতুর সমতা, এখানে জারকে কয়টা ধাতু আছে? পটাশিয়াম কয়টা আছে? দুইটা। পটাশিয়াম কয়টা আছে? দুইটা, এটা সমতা করাই আছে। ক্রোমিয়াম কয়টা আছে? দুইটা। ক্রোমিয়াম আছে দুইটা, এটা সমতা করাই আছে। এরপর তুমি অক্সিজেনে আসো, কয়টা অক্সিজেন এখানে? 7টা অক্সিজেন, এখানে তুমি 7টা পানি দিবা। গেল, এটা আমাদের সেকেন্ড ধাপ, স্টেপ 3। স্টেপ 3 আমরা বিজারকের হিসাবে আসব। বিজারকের সময় বিজারকের সমতা করব, এবং লিস্টের কথাটা মাথায় রাখতে হবে যে বিজারক থেকে কি তৈরি হয়। H2O2 থেকে কি তৈরি হয়? মনে আছে, H2O2 থেকে কিন্তু অক্সিজেন তৈরি হয়। তাইলে H2O2 তে কতগুলো অক্সিজেন আছে এখানে? 3টা O2 না? তাহলে এখানে কি 3O2 হবে। বিজারকে যতগুলো অক্সিজেন ততগুলোই এখানে অক্সিজেন আসবে। তাই অক্সিজেন তো আর কোথাও থেকে আসতে পারবে না। অক্সিজেন কোথা থেকে আসবে? অক্সিজেন আসবে বিজারক থেকে, এখান থেকে এইটা আসবে। তাহলে এখানে যতগুলো অক্সিজেন এখানে ততগুলো অক্সিজেন। তারপরে স্টেপ 4, সালফেট সমতা। ঠিক আছে, সালফেট সমতা। সালফেট দেখো কিভাবে করব। এখানে কয়টা সালফেট? একটা সালফেট। আর এদিকে কি দেখো, একটা সালফেট আর 3টা সালফেট, 4টা সালফেট। তাহলে এখানে তুমি 4 দিবা। এই হলো তোমার সমতা। এটা আমি এইভাবে ভেঙে ভেঙে দেখাইলাম, এই কারণে এত বড় মনে হয়েছে তোমাদের। আমি একটু এক লাইনে করে দেখাইতেছি আরেকটা, তাহলে দেখবো যে এটা খুবই সহজ। হ্যাঁ, ধরো আমি KMnO4 এর সাথে কাটটা করবো, H2C2O4 এরটা করি। ঠিক আছে, এটা করব, সাথে H2SO4। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখব। পটাশিয়ামের সাথে সালফেট, ম্যাঙ্গানিজের সাথে সালফেট, তারপর অক্সিজেন থেকে পানি আসবে, তারপরে এখান থেকে আসবে কি কার্বন ডাইঅক্সাইড। এই তো বিক্রিয়া। এখন আসো সমতা। প্রথম ধাপ আমাদের কি ছিল? এইটার আমরা তুল্য সংখ্যা ওরে দিব আর ওটা ওরে দিব। তোমাদের যদি মনে থাকে KMnO4 এর ক্ষেত্রে এটা 5টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করতেছিল, তাই এটা 5টা এখানে যাবে। আর H2C2O4 এর ক্ষেত্রে সম্ভবত 2টা ইলেকট্রন ছিল। হ্যাঁ, যদি সমস্যা হয়, কনফিউশন হয়, এই বিক্রিয়াটা একটু করে নিবা। এখান থেকে কি হয়? এখান থেকে CO2 হবে, এবং এখান থেকে কি 2টা CO2 হবে। আর 2টা H+কে আমরা এখানে কি 2H+ আকারে লিখব। তাহলে এখানে দেখো কতগুলো ইলেকট্রনের ত্যাগ গ্রহণ করতে হবে। এখানে এটা +3 আমরা বলছিলাম, আর এখানে কি +4 না? এটা হ্যাঁ +4। তাহলে 1 চেঞ্জ, আর 2টা কার্বন, তাই 2 চেঞ্জ হবে। তাই এটার তুল্য সংখ্যা 2। এই 2 আমরা ওই KMnO4 এর পাশে দিব, দিলাম। তো আমাদের প্রথম ধাপ এইটা। তারপরে আমরা জারকের ধাতুতে আসি। এখানে 2টা পটাশিয়াম, এখানে 2টা পটাশিয়াম, তারপর এখানে 2টা ম্যাঙ্গানিজ আছে। ম্যাঙ্গানিজ কয়টা? একটা। তাহলে এখানে 2 দাও, 2টা ম্যাঙ্গানিজ হয়ে গেল। তারপর অক্সিজেনে আসো। অক্সিজেনের ভিতরে এখানে কয়টা? 8টা অক্সিজেন। তাহলে এখানে 8টা পানি আসবে। বুঝা গেছে? 8টা অক্সিজেন, তাই 8টা পানি আসবে। আর ফাইনালি কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে দেখো তো কয়টা কার্বন ডাইঅক্সাইড আসার কথা? এখান থেকে কি? এখান থেকে তো 2টা আসবে, আর সামনে কি 5 আছে, তাহলে কি 10টা কার্বন ডাইঅক্সাইড আসবে এখানে। বুঝা গেছে? ফাইনালি আমরা সালফেট সমতা করব। এখানে 2টা আর একটা, 3টা সালফেট আছে, তাহলে এখানে 3 হবে। আচ্ছা, এই বিক্রিয়াটা আমরা ওই যে সমতাতে সম্ভবত দেখাই নাই। তো এই বিক্রিয়াটা আশা করি তোমরা এখন বড় করেও করতে পারবা, আর এইভাবে এক লাইনেও করতে পারবা। এটাতে তুমি যদি এক্সপার্ট হয়ে যাও, তাহলে তুমি এটা জাস্ট 10 সেকেন্ডে করে ফেলতে পারবা। তো এটা প্র্যাকটিস করবো কিভাবে? আমাদের যতগুলো বিক্রিয়া আছে সবগুলা বিক্রিয়া তুমি এই নিয়মে করবা সমতাটা। তারপর যে সমতাটা, মেইন সমতাটা যে আছে ওটার সাথে মিলাবা, যে ফাইনাল লাইনটা মিলতেছে কিনা। অবশ্যই মিলবে, হ্যাঁ ইনশাল্লাহ মিলবে। তো এইভাবে তোমরা এটা করবে। এখন আমরা যাইতেছি আমাদের অঙ্কতে, এই যে এখানে। তো H2O2 সাথে K2Cr2O7, আমাদের প্রথম ধাপ হলো যে যাদের যাদের মেশানোর কথা বলছে আমরা ওদের বিক্রিয়াটা লিখে ফেলবো। ওকে, তো আমি যেহেতু বিক্রিয়া এক্সপ্লেন করে দিছি, তাই এখন আমি আর এই বিক্রিয়াটা এক্সপ্লেন করতেছি না বারবার, আমি সরাসরি সমতা করে দিতেছি। এখানে 4টা, এখানে হবে তোমার, ও সরি, আচ্ছা আমি বিক্রিয়াটাকে লিখে নেই। এখানে হবে K2SO4, ক্রোমিয়াম সালফেট, পানি, আর কি অক্সিজেন। এখন সমতা, এখানে আমরা 3 দিব, এখানে 4 দেওয়া হবে। আমি আর কি ডাইরেক্ট করতেছি আর কি পুরাটা। তো এই তো, তাই এখানে 7টা পানি হবে, আর অক্সিজেন এখানে 3টা, তো এখানে 3টা হবে। এই হলো তোমার সমতা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন
এখানে দেখো এটা কোন নিয়মে যাবে এটা তুমি কেমনে বুঝবে? যে দেখো একটা মিলিলিটারে বলা আছে, আরেকটা কি, এই মিলিলিটার মোলারিটি এইভাবে বলা আছে, তাহলে আমরা এই যে এটা এই নিয়মে যাব, যে দুইটারই আমার দ্রবণ ফরম্যাটে দেওয়া আছে, বুঝছো? দুইটাই দ্রবণ ফরম্যাটে দেওয়া আছে। তো আমরা এইভাবে এখন শুরু করি, তাহলে আমাদের সূত্র কি হবে? জারকের এমভি, বিজারকের এমভি, জারকের মোল সংখ্যা, বিজারকের মোল সংখ্যা। এখানে জারকটাকে ওতে হইতেছে অক্সিডেন্ট জারক K2Cr2O7, আর বিজারকটাকে H2O2। তাহলে K2Cr2O7 এটার জন্য মোলারিটি কত? K2Cr2O7 মোলারিটি 0.4, এটা 0.4 হবে। এটার আয়তন কত? 20.5 হবে। এম আর কত? বিজারকের মোলারিটি যেটা আমাকে বের করতে বলছে প্রশ্নে, H2O2 এর ঘনমাত্রা কত ছিল, আর এটার আয়তন বলা আছে 45। NONR এগুলো হলো মোল সংখ্যা। জারকের মোল সংখ্যা কত? 1। আর বিজারকের মোল সংখ্যা কত? 3। এখান থেকে এম আর বের করবা, এটাই তোমার অঙ্ক, বুঝছো? এটা মনে হয় 0.55 বের হবে। দেখো এই এটা ক্যাপিটাল এম, হ্যাঁ। এটা গেলো প্রথম ম্যাথ। সেকেন্ড ম্যাথে আসো। এই প্রথম দুই টাইপের ম্যাথটা একটু আমাদের একটু কম ইম্পর্টেন্ট, এইটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, আর এইটা আমাদের একদমই কম ইম্পর্টেন্ট। এখানে K2Cr2O7 দুইটাই কিসে বলছে? দুইটাই গ্রামে বলছে। দুইটাই গ্রামে বললে আমরা কোন ইসে যাব? এই যে আমরা এখানে যে বললাম দুইটাই যদি গ্রাম হয় তাহলে আমরা ঐকিক নিয়মে এটাকে করব, ঠিক আছে? দুইটাই যদি পরিমাণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা এখানে প্রথমে বিক্রিয়ার সমতাটা লিখে ফেলবো। K2Cr2O7 প্লাস 7H2SO4 প্লাস 6FeSO4। তোমরা কিন্তু সমতাটা করে নিবা, আমি সমতা তোমাদের দেখাইছি যে সমতাটা কিভাবে তুমি করতে পারো এক লাইনে। 7H2O আর 3টা Fe2SO4 হোল 3। আচ্ছা, এটা হলো আমাদের K2Cr2O7 এর সাথে সমতা। আচ্ছা, তো এই সমতাটা দিয়ে আমরা এখন করব। এখন দুইটাই যেহেতু গ্রামে আছে, আমাদেরকে কি কি বলছে? ফেরাস সালফেট এটা কত গ্রাম, পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে এটা। তো এই দুইটার গ্রাম আমাদের লাগবে, বুঝছো? এই দুটো গ্রাম আমাদের লাগবে। ভালো হয় তুমি যদি এদের সবার আণবিক ভরটা ডাইরেক্ট মুখস্থ রাখো। যেমন এটার আণবিক ভর হলো 294.2 গ্রাম, বুঝছো? আণবিক ভর না, মোলার ভর। আমি ভরগুলো লিখে দিতেছি। পটাশিয়াম হলো তোমার 39.1, ক্রোমিয়াম হলো 52, অক্সিজেন তো তোমরা জানো 16 নাকি 32, হ্যাঁ 16 অক্সিজেন। তারপর এখানে আয়রন, আয়রনেরটা আমরা কত বসাবো? আয়রন হবে 55.85 বা 56 অনেকে লিখতে চায়, ওইটা কম কারেক্ট একটু, 55.85টা বেশি ভালো। হ্যাঁ এই তো। তো এগুলো করে ফেললে এখানে 6টা আয়রনের ভর, 6টা ফেরাস সালফেটের ভর, এটা আসবে 911.1 গ্রাম পুরাটা, 6 দ্বারা গুণ করার পরে, ঠিক আছে? 6 দ্বারা গুণ করার পরে তারপরে এখন আমাদের এখন এটা উইক নেমের ম্যাথ। ফেরাস সালফেট চাইছে কোনটা? K2Cr2O7। তাহলে এটারে ডানে রেখে তুমি সেন্টেন্সটা লেখো। এত গ্রাম ফেরাস সালফেট কি বিক্রিয়া করে? 294.2 গ্রাম K2Cr2O7 এর সাথে, বুঝছো? তাহলে 25 গ্রাম কতটুকুর সাথে করে? এইটাই 294.2 ইন্টু 25, 911.1, যত আসে এত গ্রাম K2Cr2O7 সাথে করবে, ঠিক আছে? আমরা মেইন ম্যাথগুলোতে আসি, যে এই ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ম্যাথগুলো যেখানে আমাদেরকে একটা গ্রামে বলবে আর আরেকটা এইভাবে বলবে। এই ম্যাথ তোমরা অবশ্যই দেখছো অনেক। দেখো আম KMnO4 আর তোমার কি বলছে? প্রথমে বলছে এক টুকরা লোহা ফেরাস আয়রন সালফেটে কি করছে, সরি, টুকরা লোহা সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করা হয়েছে। তো এই যে প্রথমে লোহা, একে তুমি সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করো, নিমজ্জিত করলে তুমি পাইতেছো FeSO4, ঠিক আছে? আর এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে। ওকে, এটা এটা একটা বিক্রিয়া প্রাপ্ত দ্রবণকে জারিত করতে। তো নিমজ্জিত করলে এই দ্রবণটা তৈরি হইতেছে, যেখান থেকে হাইড্রোজেনটা কি এখান থেকে উড়ে যাবে। তাহলে দ্রবণের মধ্যে খালি কে থাকবে? শুধুমাত্র ফেরাস সালফেটই থাকবে। ওকে, তো এই ফেরাস সালফেটকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতেছে, ঠিক আছে? তো বিক্রিয়া লেখো KMnO4। আমি এই বিক্রিয়াটা একটু সমতা করে দিচ্ছি তোমাদের। KMnO4 এর সাথে কি আমাদের FeSO4, FeSO4 তার সাথে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইকুয়াল পটাশিয়ামের সাথে সালফেট
K2SO4, তারপর আসবে ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, অক্সিজেন থেকে পানি আসবে, ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট আসবে। ওকে, এখন তোমাদের যদি মনে থাকে এটার তুল্য সংখ্যা 5 আর এটার তুল্য সংখ্যা 1, মানে এগুলোর বিক্রিয়াতে একটা ইলেকট্রনের কম বেশি হয়েছিল। এটা এটা আয়রন 2+ আছে, আয়রন 3+ পরিণত হওয়ার কথা ছিল, তখন একটা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করছিল। এটা 7+ থেকে 2+ যাইতো, তাই 5টা ইলেকট্রনের ত্যাগ গ্রহণ হইতেছিল। তো এইটার 1 তুমি দিবা এইখানে, এটার 5কে তুমি দিবা এইখানে। ঠিক আছে, এটার 5কে তুমি দিবা এইখানে। এখন আমরা সমতা শুরু করতেছি এটা এই পর্যন্ত করার পরে। এখন ধাতুর সমতা করো, একটা পটাশিয়াম, দুইটা পটাশিয়াম, তাহলে এখানে তুমি হাফ দিবা, তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। বুঝছো? এখানে দুইটা, এখানে হাফ দিলে তাহলে একটা হয়ে যাইতেছে। ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা আছে, কোনো সমস্যা নাই। অক্সিজেন 4টা, তাহলে এখানে 4টা পানি হবে। ঠিক আছে, 4টা পানি হবে। তারপর ফেরাস সালফেট থেকে কি হয়? ফেরিক সালফেট। এখানে ফেরাস সালফেট কয়টা আছে? 5টা আছে। এখানে কত হবে? এখানে Fe2 আছে না? তো তুমি যদি এখানে 5/2 দাও, তাহলে তুমি কিন্তু আয়রনের সমতাটা করতে পারতেছো। শুধুমাত্র আয়রনের সমতাটাই আমরা করবো, কারণ সালফেট তো আমাদের একটা 4th স্টেপে হয়, তাই না? সালফেট তো এমনিই হয়, তো আমরা খালি এখানে আয়রনের চিন্তাটা করব। তাহলে আয়রন 5টা আছে, এখানে 5/2 দিলে 5টা আয়রন হবে, কারণ এখানে Fe2 আছে। আর সালফেট, এখানে এখানে দেখো কয়টা সালফেট, এই সাইডে কয়টা সালফেট? এখানে 5টা আর একটা, 6টা সালফেট। আর এই সাইডে কয়টা সালফেট দেখো তো? এইখানে হলো হাফ সালফেট, হ্যাঁ, হাফ সালফেট। আর এখানে এখানে কতগুলো সালফেট হয়েছে? এখানে তো 3টা। আর তার সাথে আবার 5/2 গুণ হবে, তার মানে কি 5/2 এর সাথে 3 গুণ হলে 15/2 হয়ে যাবে। তাহলে জিনিসটা আসতেছে 16/2, মানে 8টা। তার মানে এই সাইডে 8টা সালফেট আছে, 8টা সালফেট আছে, 8টা সালফেট। আর এখানে কি 5টা, তাহলে তুমি এখানে 3টা দিলে তাহলে এখানে 8টা সালফেট হয়ে যাবে, তাহলে এখানে 3 বসবে। এই হলো আমাদের সমতা। কিন্তু এই যে আমাদের কি মোল সংখ্যা আবার ভগ্নাংশ হয় না, তাই আমরা পুরাটাকে এই যে এই নাম্বারগুলা পূর্ণ সংখ্যা বানানোর জন্য এখানে কি দ্বারা হাফ 2 দ্বারা গুণ করতেছি আবার। তাহলে 2 KMnO4, 10 FeSO4, 6 H2SO4, K2SO4, 2 MnSO4 প্লাস 4 8H2O সাথে 5 Fe2SO4 হোল 3। এই হলো তোমার বিক্রিয়া। এখন তুমি ম্যাথ শুরু করো। এখানে তুমি একটা দিতে পারো, এখানে লিখতে পারো যে 2 দ্বারা গুণ করে। এখন আমরা ম্যাথ শুরু করতেছি। আমাকে বলছে লোহার টুকরার ভর কত ছিল। তো যেই জিনিসটা আমাকে চাবে আমি ওই জিনিসটা ডান দিকে রাখবো। ঠিক আছে, ওই জিনিসটা ডান দিকে রাখবো। তাইলে এখানে আমরা কি দেখতে পারতেছি? কার কার কথা বলছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর তোমার ফেরাস সালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেট। তাইলে 2 KMnO4, 2 KMnO4 তো না, আমরা 2 ml 2 মোলার লিখবো, 2 মোল লিখবো, 2 মোল। 2 মোল এত বিক্রিয়া করে কতটুকুর সাথে বলো? আম, এই যে এখানে 10 মোল, 10 মোল ফেরাস সালফেট এর সাথে। ওকে, তো 2 মোল মানে এখন আমরা 1 মোলে যাব। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে 10/2 ইকুয়াল টু কত? 5 মোল FeSO4 এর সাথে। এখন 1 মোলকে আমরা কি 1 লিটার 1 মোলার লিখতে পারি, তাই না? এটা তোমরা জানো বিক্রিয়া করে। এটা আমি একটু এক্সপ্লেন করে দিই। S ইকুয়াল টু N/V পড়ছো, তাহলে N ইকুয়াল টু S ইন্টু V লেখা যায়। তো যদি এটা 1 মোল হয় তাহলে এটা 1 মোলার হবে আর এটা 1 লিটার হবে। মিলিলিটার না কিন্তু, লিটার। তো মোলারিটি এবং এটা গুণ এক, যদি দুইটাই যদি 1 হয় তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আর আমাকে এখানে বলছে যে কত ভর ভর ছিল, তাহলে আমরা এটাকে এখন এখানে ভরে কনভার্ট করব। মোল থেকে ভরে যাওয়ার উপায়, মোলের সাথে যদি আণবিক ভর গুণ দাও তাহলে এটা ভর হয়ে যাবে। ওকে, এখন আমাকে বলছে আয়রনের ভর, সালফেটের ভর আমার দরকার নাই, তাহলে এর সাথে আমি 55.85 খালি গুণ দিয়ে গ্রাম লিখে এখানে Fe2+ লিখে দিব এর সাথে। আমার কথা বুঝছো? Fe2+ এর সাথে হবে। সালফেটের ভরটা আমি করি নাই। আমার এখানে যদি পুরাটার ভর বলতো তাইলে আমি এখানে কি করতাম? ফেরাস সালফেটের সম্পূর্ণ ভর নিতাম। এটা মনে রেখো, কিন্তু পরীক্ষায় যদি বলে যে কতটুকু ফেরাস সালফেট লাগতেছিল ওই বিক্রিয়াতে, তখন কিন্তু এখানে সম্পূর্ণ ভর নিতে হবে, ফেরাস সালফেটের সম্পূর্ণ ভর নিতে হবে। আমি এখানে শুধু আয়রনের ভর নিছি। ওকে, তারপর এখানে কত বলছে?
12.5 ml। এখন 1 লিটার মানে কি আবার 1000 ml না? 1000 ml 1 মোলার বিক্রিয়া করে, এখানে কোনো চেঞ্জ নেই। 5 × 55.85 গ্রাম Fe2+ এর সাথে এখন আমাদের ফাইনাল লাইন যেটা আমাকে বলছে 12.5 ml 0.4 মোলার KMnO4 বিক্রিয়া করে। তো 5 × 55.85 ইন্টু কত হবে বলো? এগুলো সব নিচে চলে যাবে নাকি? এখানে উপরে আসবে 0.4, নিচে যাবে 1000 এবং উপরে আসবে 12.5 গ্রাম। এটা হিসাব করলে যা আসে এত গ্রাম আয়রনের সাথে এত গ্রাম আয়রন ছিল। বুঝছো, এই হলো তোমার লোহার টুকরার ভর। আর আমরা নেক্সট থেকে এই যে বিক্রিয়া করে এই সেন্টেন্সগুলো লিখবো না, আর এখানে আমরা সমতুল্য চিহ্ন দিয়ে ম্যাথটা করতে পারি। ঠিক আছে? তো এটা একটা খুবই বেসিক ম্যাথ, এবং এই ম্যাথটা যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে আশা করি এখানে এটা কোনো প্যারা না। বুঝছো, সামনের কোনো ম্যাথই কোনো প্যারা হবে না। তো এইভাবে আমরা আয়রনের ভরটা সাধারণত বের করি। বুঝছো, এইভাবে আমরা সাধারণত আয়রনের ভরটা বের করি। ঠিক আছে, তো এই জায়গাটা এখানে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে মোল থেকে এইটা, তারপরে এইটা, তারপরে আমাকে যেটা বলছে ওইটা। এখন যদি এটা লিটারে বলা থাকতো, যদি লিটারে বলা থাকতো, আমি কিন্তু এই লাইনটা করতাম না, এই লাইনটা কিন্তু করতাম না। বুঝছো, এই লাইনটা করতাম না, আমরা তখন সরাসরি এখান থেকে এইখানে লিটারে চলে যেতাম। তারপরে এই ম্যাথটা দেখো, ম্যাথটা একদম আগের ম্যাথের মতোই, একটু শুধু আলাদা। বুঝছো, KMnO4 আর H2SO4। তো এখানে আমি সরাসরি ইয়ে করতেছি, সরাসরি বিক্রিয়াটা লিখতেছি। তো প্রথমে তোমরা ওই যে FeSO4 ওই বিক্রিয়াটা লিখে নিবা, আয়রন প্লাস H2SO4, FeSO4 আর H2। ঠিক আছে, এখানে আমি সরাসরি বিক্রিয়া লিখতেছি যেহেতু আমি আগেরটা লিখে ফেলছি, মানে 2 লাইন করে লেখা হয়েছে। KMnO4 8 H2SO4 তার সাথে 10 FeSO4, এখানে K2SO4 প্লাস 2 MnSO4 প্লাস 8 H2O প্লাস 3 Fe2SO4 3। এই হলো তোমার বিক্রিয়া। এখন বলছে যে 100 ml, এক টুকরা লোহাকে 100 ml সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করে প্রাপ্ত দ্রবণের 25 ml কে জারিত করতে। মানে ওরা লোহাটা প্রথমে 100 ml H2SO4 ডুবাইছে, কিন্তু এই পুরাটা নিয়ে কাজ করে নাই, এখান থেকে 25 ml নিয়ে তারপরে জারণ বিজারণ করছে। বুঝছো, তারপরে জারণ বিজারণ করছে। তো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে অঙ্কটা করি। এখানে KMnO4 ব্যবহার করা হলো, লোহার টুকরার ভর কত ছিল। তো আমাদের আবারও ওই আয়রনটা আমরা ডান দিকে রাখবো আর KMnO4টা আমরা বাম দিকে রাখতেছি, কারণ KMnO4 এর মান দেওয়া আছে। তো KMnO4 2 মোল, এটাকে আমরা সমতুল্য দিয়ে লিখবো, ওই বিক্রিয়া করে লেখার চেয়ে এটা লেখাটা একটু স্ট্যান্ডার্ড। 2 মোল KMnO4, এটার সাথে কত 10 মোল FeSO4, তারপর 1 মোল KMnO4, কত 10/2 ইকুয়াল 5 মোল FeSO4। 1 মোল মানে হলো, আচ্ছা আমরা বলতেছিলাম যে 1 মোল মানে 1 লিটার 1 মোলার। 1 লিটারকে আমি সরাসরি 1000 মোলার 1000 মিলিলিটার লিখে দিতেছি। বুঝছো, একটা লাইন কমে যাবে আমাদের। তাহলে 1000 মিলিলিটার 1 মোলার। ঠিক আছে, এটাই হলো তোমার মোলারিটি। এটা মোলারিটি আর এটা হলো তোমার আয়তন। ঠিক আছে, আমরা এটাকে 1 লিটার না লিখে 1000 মিলিলিটার লিখে ফেলছি সরাসরি, এত। তারপর এখানে কি 5 মোল আছে, আমি এটাকে এখন ভরে কনভার্ট করব, আয়রনের ভর দ্বারা গুণ করব, 55.85 গ্রাম। ওকে, এত গ্রাম কি Fe2+। ওকে, এখন হইলো তোমার 1000 ml, এখানে যেটা আছে আমাদের কতটুকু বলছে, 16.4 ml 0.5 মোলার। 16.4 ml 0.5 মোলার KMnO4। এটা বলো কি হবে তাইলে? এটা হবে 5.55.85, এই দুটা চলে যাবে উপরে, আর এই 1000 চলে আসবে নিচে, তাই না? গ্রাম Fe2+, এটা বের করো তো দেখি কত আসে।
এটা আসবে হলো 2.296 গ্রাম Fe2+। ওকে, আচ্ছা একটু এদিক সেদিক হইতে পারে তোমাদেরটার সাথে, তোমরা দেখো এখানে কি আসে, এরকমই কিছু একটা আসবে। এখন খুব মনোযোগ দিয়ে শোনো, এখানে আমাদের এই যে জিনিসটা আমরা পাইছি, এটা কতটুকুর সাথে বিক্রিয়া করতেছে? এতটুকুর সাথে না? এতটুকুর সাথে। কিন্তু আমারে বলছে যে এতটুকুর সাথে বিক্রিয়া করে আসলে 25 ml। আমার সম্পূর্ণটা আমি নেই নাই, 100 ml নেওয়া হয়েছিল, ওইখান থেকে 25 ml নিয়ে আমি বিক্রিয়া করছি। তাহলে বিক্রিয়ার থেকে তুমি যেই মানটা পাইতেছো ওইটা আসলে 25 ml এর ভিতরে আছে, এই 100 ml এর ভিতরে না। কারণ বিক্রিয়া ঘটাইছই তুমি 25 ml এর মাধ্যমে, বুঝছো? তাহলে এতটুকু আয়রন আছে 25 ml এ, তাহলে তোমাকে বের করতে হবে 100 ml এ কত আছে। কথা বুঝছো? 100 ml এ কত আছে তুমি লিখবা যে 25 মিলিলিটার দ্রবণ, হ্যাঁ, দ্রবণে Fe2+ আছে 2.296 গ্রাম। তাহলে এখন 100 ml এ কত আছে? বুঝছো? এরকম ম্যাথ কিন্তু বোর্ডে অনেক আসছে, আমি দেখছি, হ্যাঁ, তোমরাও দেখছো। আমি সরাসরি বোর্ডের ম্যাথ করাইতেছি না, তো ওইগুলো তোমরা কইরো। /25 এত গ্রাম, এই তো এখান থেকে যত আসে এটাই, এটা হবে 9.184 গ্রাম। বুঝছো? এই হলো গিয়ে তোমার এই ম্যাথটা। এই ম্যাথটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট। আমরা আমাদের নেক্সট ম্যাথগুলো চলে যাইতেছি, এগুলো বিশুদ্ধতার ম্যাথ। বিশুদ্ধতা। 12 গ্রাম ভরের একটা লোহার চামচ সালফিউরিক অ্যাসিড নিমজ্জিত করে প্রাপ্ত দ্রবণকে জারিত করতে 24 ml এত মোলার অম্লীয় K2Cr2O7 ব্যবহার করতেছে। তো আবারও একই কাহিনী না, যে লোহা আছে, এটাকে সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করছে, এখান থেকে ফেরাস সালফেট আসবে আর H2 আসবে। এরপরে আমরা বিক্রিয়া লিখব K2Cr2O7, তার সাথে FeSO4, তার সাথে H2SO4, সমতা করে কি তৈরি হবে? K2SO4 Cr2SO4 হোল 3 প্লাস পানি হবে ফেরাস সালফেট থেকে, ফেরিক সালফেট হবে, তাই না? Fe2SO4 হোল 3। ওকে, এখন সমতা করি। FeSO4 এর ক্ষেত্রে একটা ইলেকট্রনের আদান প্রদান ছিল, আর এখানে ছিল 6টা। তো এখানে তুমি 6 দাও, এখানে 1 দাও। তারপর ধাতুর সমতা, এখানে 2টা পটাশিয়াম, এখানে 2টা ব্যালেন্সড আছে, এখানে 2টা ক্রোমিয়াম, 2টা ক্রোমিয়াম ব্যালেন্সড আছে, 7টা অক্সিজেন, 7টা পানি হবে। তারপর আমরা ধাতুতে আসি, এখানে 6টা আয়রন, এখানে তুমি 3 দিবা, তাহলে 3 দুগুণে 6টা আয়রন হবে। তারপর সালফেট দেখো, এখানে কয়টা সালফেট? এখানে 3টা সালফেট, তাই না? আর এখানে 3টা, তো 3 তিরিকে 9টা সালফেট আসলে এখানে আছে। আর এখানে কয়টা? 3টা সালফেট আছে, আর এখানে একটা সালফেট আছে, টোটাল কয়টা হইলো? 13টা। 13টা সালফেট টোটাল আছে, তাহলে এখানেও 13টা সালফেট তোমার লাগবে। এখানে সালফেট অলরেডি 6টা আছে, তাহলে আরো 7টা তুমি দিবা যাতে 13টা হয়। বুঝা গেছে? এই হলো আমরা সমতা করে ফেললাম, ঠিক আছে? জাস্ট যদি তুমি এই জিনিসগুলো ধরতে পারো, এটা করতে 10 সেকেন্ড লাগবে। এখন আমরা বিক্রিয়া হয়ে গেল, আমরা ম্যাথ শুরু করতেছি। বলছে এখানে 12 গ্রাম ভরের একটি লোহার চামচ। আমি প্রথমে পদার্থগুলো দেখে নিছি, হ্যাঁ, পদার্থগুলো দেখে নিয়ে তারপরে আর কি বিক্রিয়াটা লিখলাম। এখন আমরা প্রশ্নটা ভালো করে দেখি। 12 গ্রাম ভরের একটি লোহার চামচ লঘু H2SO4 নিমজ্জিত করছে। প্রাপ্ত দ্রবণ জারিত করতে 24 ml এত মোলার অম্লীয় K2Cr2O7 ব্যবহার করা হয়েছে। তো লোহার চামচের বিশুদ্ধতা বের করতে বলছে। এখানে তোমার একটু বিশুদ্ধতার কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? বিশুদ্ধতার কনসেপ্টটা বুঝতে হবে আমাদেরকে। দেখো এখানে ভরটা বলা আছে যে 12 গ্রাম। নর্মালি কিন্তু কোনো ম্যাথে 12 গ্রাম বলা ছিল না, সব ম্যাথেই কি বলছে? ভর বের করো। আমরা একটা ভর বের করছি, ঠিক আছে, আমাদের ম্যাথ হয়ে গেছে। কিন্তু এখানে একটা ভর দেওয়া আছে আর বলছে যে বিশুদ্ধতা বের করো। আমরা নর্মালি ম্যাথটা করি, 12 গ্রামের কথা আপাতত ভুলে যাই, হ্যাঁ, যে 12 গ্রাম একটা দেওয়া আছে। আমরা দেখি যে এখানে কতটুকু আয়রন আসার কথা আমাদের হিসাব নিকাশ অনুযায়ী। সব ম্যাথে আমরা আয়রনটাই বের করব, বুঝছো? তো K2Cr2O7 1 মোল আছে, K2Cr2O7, আর কত? 6 মোল FeSO4। ওকে, 1 মোল মানে এটা না, 1 লিটার 1 মোলার, ওইটাকে আমি এইভাবে লিখলাম K2Cr2O7 সমতুল্য। এখানে 6 মোল আছে, এর সাথে আমি 55.85 গুণ দিলে একটা গ্রাম হয়ে যাবে, এবং আমি লিখবো Fe2+।
আমাকে কতটুকু বলছে? 24 ml 0.4 মোলার। 24 ml 0.4 মোলার K2Cr2O7 সমতুল্য। বলো কি হবে? 6 × 55.85 ইন্টু 24 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 1000 গ্রাম Fe2+। এটা আসতেছে, তুমি এখান থেকে কত পাবা? 3.25 পাবা। আচ্ছা শোনো, এই ম্যাথ আমার অ্যান্সারগুলোর সাথে তোমাদেরগুলো একটু চেঞ্জ আসবে। কেন? আমার যে ম্যাথগুলো করা আছে এগুলাতে এখানে 56 লেখা, বুঝছো? তো এগুলা 56 ধরলে এই অ্যান্সারগুলো আসবে। ঠিক আছে, তো একটু আলাদা আসবে, তো আমি এগুলা দিয়ে করতেছি, সমস্যা নাই। তোমরা যত অ্যান্সার আসে তত লেখো। এখন এখানে যেই ব্যাপারটা 3.25 গ্রাম আসতেছে, তো ব্যাপারটা আসলে কি? And আমাকে তো বলছে যে 12 গ্রামের আমি একটা লোহার চামচ নিয়েছিলাম, কিন্তু আমি বের করে দেখলাম যে Fe2+ আসতেছে 3.25 গ্রাম, এবং এইটা কিন্তু বিশুদ্ধ আয়রন 2+। কারণ তুমি এটা বিক্রিয়া ঘটায় পাইছো। কেন? যদি এমন হয় যে 12 গ্রামের ভিতরে দুই ধরনের আয়রন আছে, বিশুদ্ধ আয়রন আছে, আর এর ভিতরে কিছু অপদ্রব্য আছে। এখন তুমি যখন এই লোহার চামচটাকে এই K2Cr2O7 এটার সাথে বিক্রিয়া করাইতেছো, এই বিক্রিয়াগুলো ঘটাইতেছো, তখন কিন্তু শুধু আয়রনই বিক্রিয়া করতে আসবে, এই অপদ্রব্য বিক্রিয়া করতে আসবে না। শুধু আয়রনই বিক্রিয়া করতে আসবে। তাই এখান থেকে তুমি যে আয়রনটা পাইতেছো সেটা হইলো এইটুকুর ভিতরে আসলে কতটুকু আয়রন আছে সেইটা, বুঝছো? এইটুকুর ভিতরে আসলে কতটুকু আয়রন আছে সেইটা। তাইলে আমরা লিখবো যে 12 গ্রামে বিশুদ্ধ Fe2+, 3.25 গ্রাম, 12 গ্রামে বিশুদ্ধ। তাইলে আমরা এখন কত গ্রামে বিশুদ্ধতা, মানে আমরা পার্সেন্টেজে 100 গ্রামে চিন্তা করব। 100 গ্রামে বিশুদ্ধ কত? এটাই 3.25 ডিভাইডেড বাই 12 ইন্টু 100 গ্রাম। এখান থেকে যা আসে এটাই হবে তোমার অ্যান্সার, বুঝছো? এখানে তুমি গ্রামে বলবা, তারপর বলবা যে সুতরাং এত পার্সেন্ট। এখানে কিন্তু পার্সেন্ট লিখো না, এখানে গ্রাম হবে, পরে যে পার্সেন্ট বলবা যে সুতরাং বিশুদ্ধতা এত পার্সেন্ট। আচ্ছা, এটাকে আরেকভাবে করা যায়, সেটা হলো বিশুদ্ধতার সরাসরি তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো, পার্সেন্টেজ বিশুদ্ধতা সেটা কি? উপস্থিত কতটুকু আর মোট কতটুকু। উপস্থিত কত? 3.25, আর মোট হলো তোমার 12 গ্রাম ছিল, ইন্টু 100%। এখান থেকে হিসাব করলে তুমি বিশুদ্ধতাটা পেয়ে যাবা, কত পার্সেন্ট আসে সেটা। ওকে, দুইভাবেই করতে পারো। এইভাবে আমরা বিশুদ্ধতার ম্যাথগুলো করব, ঠিক আছে? এই ম্যাথটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বিশুদ্ধতার কনসেপ্টটা আমি তোমাদের আরেকবার বলতেছি। বিশুদ্ধতার ম্যাথে সাধারণত এখানে এক্সট্রা একটা ভর দেওয়া থাকবে, আর আমরা আরেকটা ভর বের করব। আমাদের ভর যেটা বের হবে এটা দেখা যাবে যে এই ভরের চেয়ে কম কম বের হইছে, সবসময় এরকম হবে। তাহলে আমরা বলবো যে এই যে ভরটুকু বের হইতেছে এইটুকু আয়রনই আসলে বিক্রিয়া করছে, অর্থাৎ এই 12 গ্রামের মধ্যে এতটুকু আয়রনই আসলে বিশুদ্ধ, বাকিটুকু অপদ্রব্য। তাহলে 12 গ্রামে বিশুদ্ধ এত, 100 গ্রামে কত, এইভাবে আমরা বিশুদ্ধতা বের করে ফেললাম। ঠিক আছে, ওকে। যদি বলে যে ভেজালের পরিমাণ কত, ভেজালের পরিমাণ কত, তো পার্সেন্টেজ ভেজাল বললে তুমি এই যে বিশুদ্ধতা যেটা বের হয়েছে এটাকে 1 থেকে বিয়োগ দিয়ে দিবা, 100% থেকে বিয়োগ দিয়ে দিবা। 100 থেকে বিশুদ্ধতার যে পার্সেন্টটা বের হয়েছে এটা বিয়োগ দিয়ে দিলেই তোমার চলে আসবে যে ভেজাল কত পার্সেন্ট। ঠিক আছে, ওকে। এই হলো কি আমাদের বিশুদ্ধতার ম্যাথ। নেক্সট আসো এটা, সবুজ ভিট্রিয়ল। এটা কি জিনিস? সবুজ ভিট্রিয়ল হলো তোমার FeSO4 সাথে 7 অণু পানি, বুঝছো? এটা হলো সবুজ ভিট্রিয়ল। সবুজ ভিট্রিয়লের নমুনাকে অম্লীয় মাধ্যমে এত দ্বারা জারিত করা হলো। সবুজ ভিট্রিয়লের বিশুদ্ধতা বের করো। একই ম্যাথ, বুঝছো? একদম একই ম্যাথ। তো আমরা প্রথমে আগে বিক্রিয়াটা লিখি। KMnO4 এর সাথে কি? সবুজ ভিট্রিয়ল FeSO4 7H2O প্লাস সালফিউরিক অ্যাসিড, অম্লীয় মাধ্যম বলছে। এখন আমরা একদম নর্মালি, এই পানির কোনো কাজই নাই আমাদের মোটামুটি, বুঝছো? একটা কাজ যদি শুধু আছে ওইটা আমরা পরে বলতেছি, এটাকে তুমি আয়রন সালফেটের মতো করেই ট্রিট করবা। তো পটাশিয়াম সালফেট, তারপর ম্যাঙ্গানিজ সালফেট, পানি আসবে জারক থেকে, আর এই ফেরাস সালফেট হয়ে যাবে ফেরিক সালফেট। গেল। এখন আমরা সমতা করতেছি। এই সমতাটা আমরা একটু আগে করছিলাম, তাই না?
একটু আগে করছিলাম, ওইখানে কি আসছিল, এখানে 2 ছিল, ওই যে 2 দ্বারা গুণ করে আমরা যে সমতাটা করলাম, হ্যাঁ, এখানে 8টা H2SO4 আসছিল, আর হলো গিয়ে এখানে 10 আসছিল। এখানে কোনো কিছু ছিল না, এখানে ছিল 2, এখানে ছিল মনে হয় 8টা পানি, আর এখানে Fe2SO4 সামনে 5 ছিল। এই আমাদের এরকম একটা সমতা আসছিল, ঠিক আছে, এইটা। এখন সমস্যা কি যে এখানে এই 7 অণু পানিটা হলো এক্সট্রা আছে, এটা কিচ্ছু না, জাস্ট এইখানে এইখানে কিছু পানি অ্যাড হবে। দেখো আগে তো এই পানিটা ছিল না, আগে এটা ছিল না, যার ফলে শুধু ফেরাস সালফেট ছিল এবং এখানে 8টা পানি আসছিল। এখন যেহেতু এখানে 7 অণু পানি এক্সট্রা আছে, তাহলে 10 7 10 কত, 70টা এক্সট্রা অণু পানি আছে এখানে, 70 H2O। তাহলে এই 70টা H2 এখানে এসে 78টা করে ফেলবে, বুঝছো, জাস্ট এখানে যোগ হয়ে যাবে আর কিছুই না। তো এই H2ওর জাস্ট এই একটাই কাজ। আমার কথা বোঝা গেছে? এই H2ওর কারণে এখানে 70 অণু পানি এক্সট্রা আসবে, যেটা আমরা এখানে 78 করে দিছি। ওকে, এছাড়া আর এখানে কোনো কাজ নাই। আমার মনে হয় এরপর তোমরা এটা করতে পারবা, তাই না? 2 মোল KMnO4 এর সাথে কি 10 মোল সবুজ ভিট্রিয়ল বলছে, হ্যাঁ। তো আমরা এই পুরাটা নিব, FeSO4 7H2O, একই রকম। তারপর 1 মোলের জন্য করবা, ঠিক আছে, 10/2 হবে, আমি পুরোটা করতেছি না। 1 মোলকে কত লিখবা, 1000 ml 1 মোলার, এটা 5 আসবে, এটার সাথে 55.85 মাল্টিপ্লাই করলে এটা গ্রাম Fe2+ চলে যাবে। এরপরে যত বলছে তত 18 ml 0.2, এর জন্য আমরা কি করব, 5 ইন্টু 55.85 ইন্টু 18 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। এটা যা আসে এটা হলো গ্রাম। এবং আবারও সেম কাহিনী, বিশুদ্ধতা বললে, যখনই তোমার বিশুদ্ধতা বলবে তখনই একটা এক্সট্রা গ্রাম তোমার দেওয়া থাকবে। তো তুমি এখানে বের করে দেখবা যে এটা কত আসবে। এটা, আচ্ছা, এখানে এটা 6 গ্রাম হবে, হ্যাঁ, ভুলে 5 গ্রাম চলে আসছে, এটা 6 গ্রাম হবে। এটা আসবে 5.004। তো পরে বলবা যে তাহলে বিশুদ্ধতা কত হবে, পার্সেন্টেজ পিউরিটি হবে 5.0046 ইন্টু 100%, এই যত আসে তত, ঠিক আছে, এখানে এক্সট্রা আর কিছুই নাই, এই একই ম্যাথ। ওকে, তো আমাদের এই ম্যাথগুলা করলেই জারণ বিজারণের মোটামুটি সব ম্যাথ শেষ। আমাদের জাস্ট আর একটা দুইটা ম্যাথ বাকি থাকে, সেটা হলো আয়োডোমিতি এবং আয়োডিমিতির ম্যাথ। তো এখানে আমরা একটু ছোট্ট করে সংজ্ঞা দুইটা বলতেছি। আয়োডোমিতি আর আয়োডিমিতি। আয়োডোমিতি, আয়োডিমিতি। আয়োডোমিতি কি আমাদের, এগুলা হলো জারণ বিজারণ টাইট্রেশনের আমরা একটা সাইড পড়তেছি, হ্যাঁ, জারণ বিজারণ টাইট্রেশন। তাহলে জারণ বিজারণে কি থাকবে, জারক থাকবে আর বিজারক থাকবে, জারক থাকবে আর বিজারক থাকবে। তাইলে এখানে আয়োডিন দিয়ে একটা কাহিনী হয়, বুঝছো, আয়োডিন দিয়ে একটা কাহিনী হয়। আয়োডিনের সাথে আমরা আমরা আয়োডিনকে কিন্তু বিজারকের লিস্টে লিখছিলাম, সরি, আয়োডিনকে আমরা জারকের লিস্টে লিখছিলাম, তাই না? জারকের লিস্টে লিখছিলাম, আর সাথে অন্য কিছু থাকবে যেটাকে আমরা বিজারক বলবো। তো আয়োডিন জারক থাকবে, সাথে অন্য কিছু থাকবে যেটাকে আমরা বলতেছি বিজারক। তাইলে আয়োডোমিতি হইল যেখানে তোমার আমরা প্রমাণ বিজারকের মাধ্যমে, প্রমাণ বিজারকের মাধ্যমে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করি, সেটাকে বলা হয় আয়োডোমিতি। আর যেখানে আর আয়োডিমিতি হইল যেখানে আমরা প্রমাণ আয়োডিনের মাধ্যমে, প্রমাণ আয়োডিনের মাধ্যমে বিজারকের ঘনমাত্রা নির্ণয় করি, বিজারকের ঘনমাত্রা নির্ণয় করি, এটা হলো আয়োডিমিতি, ঠিক আছে। এইটাই প্রমাণ মানে কি, প্রমাণ মানে হলো যাদের ঘনমাত্রা জানা আছে। এটা 1 নম্বর প্রশ্ন, যে প্রমাণ দ্রবণ কাকে বলে, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো তোমার আয়োডোমিতি এবং আয়োডিমিতি। তো এখানে আমরা ইন জেনারেল এই বিক্রিয়াটাই আমরা করি, Na2S2O3 এবং এর সাথে হলো আয়োডিনের যে বিক্রিয়াটা, এটা আমরা একটু আগে সমতা করে দিয়েছিলাম। Na2S4O6 সাথে সোডিয়াম আয়োডাইড আসবে। তো এখানে কি দিব, আমরা 2 দিব, এখানে 2 দিব।
ঠিক আছে, এটা তো আমরা আয়োডোমিতি দুইটা ম্যাথ দেখাইতেছি। দেখো 0.5 গ্রাম অবিশুদ্ধ আয়োডিন জারিত করতে এতটুকু ব্যবহার করা হলো, আয়োডিনের বিশুদ্ধতা নির্ণয় করো। এখানে দেখো এইটা হলো প্রমাণ, তাহলে প্রমাণকে প্রমাণ বিজারক, তাহলে এটা আয়োডোমিতি, বুঝছো, এটা আয়োডোমিতির ম্যাথ, এটা আয়োডো। ওকে, তো আমরা প্রথমে বিক্রিয়া লিখবো, এটা একদমই সোজা বিক্রিয়া। তুমি যদি মানে বিক্রিয়াটা লিখতে পারো তাইলে তোমার ম্যাথ করতে আর কোনো প্যারা হবে না, একদম আগের ম্যাথগুলোর মতোই। আমি সরাসরি লিখে ফেললাম 2 NaI Na2S4O6। ঠিক আছে, কাকে কাকে নিয়ে কাহিনী করতে বলছে? আয়োডিন আর কে? Na2S2O3। তাইলে কাকে বের করতে বলছে? আয়োডিনের কথা বের করতে বলছে। তাইলে আমরা Na2S2O3, 2 মোল সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে 1 মোল আয়োডিনের সাথে, বুঝছো? তারপরে 1 মোল করবা, 1 মোল বিক্রিয়া করবে কতটুকুর সাথে? 1/2 মোল আয়োডিনের সাথে। আয়োডিনের ভর তোমাদের কি জানা আছে কি না? আয়োডিন হলো 126.9। হ্যাঁ, আর 2 এর জন্য ইন্টু একটা 2 হবে, এটাকে তোমরা 127ও ধরতে পারো, আমরা 127 ধরি। হ্যাঁ, 127 × 2, এটা হলো আয়োডিনের ভর। 1 মোল মানে কি? আবার আগের মতো 1000 ml 1 মোলার Na2S2O3 বিক্রিয়া করতেছে কতটুকুর সাথে? 1/2 মোল তো আছেই, 1/2 মোলের সাথে 127 × 2, তাহলে এটা গ্রাম আয়োডিন হয়ে যাবে, মোল থেকে গ্রাম হয়ে যাবে। এখন কতটুকু বলছে? 22.6 ml আর 0.1 মোলার। এটার সাথে আমরা বলবো আচ্ছা, এই টু টু কাটে চলে যাবে, তো এটা আমরা লিখতেছি না। 127 × 22.6 × 0.1 ডিভাইডেড বাই 1000 গ্রাম আয়োডিন। এখান থেকে যত আসে ততই। একটু খেয়াল রেখো, এটা আগে বলি নাই, আমরা কিছু কিছু জায়গায় দেখো সমতুল্য চিহ্ন দিতেছি, আবার কিছু কিছু জায়গায় সমান চিহ্ন দিতেছি। যেখানে আমরা একটা পদার্থের সাথে আরেকটা পদার্থের সম্পর্ক লিখবো, ওইখানে আমরা সমতুল্য চিহ্ন দিব, পদার্থের সাথে পদার্থের তুলনা। কিন্তু এখানে আমি এখানে থেকে এটা লিখতেছি, এই লাইন থেকে এটা 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 সমান লিখবো, এটা একদম সমান, কারণ এটা আমি ক্যালকুলেশন করে হিসাব করে লিখতেছি, বুঝছো? এই জায়গাটায় সমান চিহ্নই হবে। এটা আসে হলো 0.287, একটু এদিক সেদিক হইতে পারে তোমাদের অ্যান্সারের সাথে, দেখো এত গ্রাম। ওকে, তো এই হইল গিয়ে আমাদের এত গ্রাম আয়োডিন। এখন আবারও একই কথা, 0.5 গ্রাম তোমাকে বলছে, যখনই বিশুদ্ধতা অঙ্ক ম্যাথ তোমাকে দিবে কিছু না কিছু ভর তোমাকে এক্সট্রা একটা দেওয়া থাকবে। তাইলে এই যে এটা কি? এটা বিশুদ্ধ পরিমাণ, এটা হলো বিশুদ্ধ। পেজ কি আছে? পেজ নাই। এটা হলো বিশুদ্ধ। তো এটা যদি বিশুদ্ধ হয় তাহলে আমরা বিশুদ্ধতা এইভাবে কিভাবে বের করব? যে 5 গ্রামের মধ্যে 0.5 গ্রামের মধ্যে এত গ্রাম বিশুদ্ধ, তো পার্সেন্টেজ বিশুদ্ধতা 0.287, আর টোটাল কত? 0.5 গ্রাম ইন্টু 100%। এটা করলে যা আসে এটাই হবে তোমার অ্যান্সার, যে বিশুদ্ধতা কত আসে। ওকে, আমি এটা সবসময় মনে রাখবা যে হিসাব করে তুমি যেটা বের করবে সেটা সবসময় বিশুদ্ধ হবে, বুঝছো আমাদের। এবং আজকের ভিডিওর লাস্ট ম্যাথ, 50 ml কপার সালফেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যুক্ত করছে। এটা হলো কপার সালফেট, এর সাথে যুক্ত করা হয়েছে পটাশিয়াম আয়োডাইড। আচ্ছা, এইখানে একটু এই বিক্রিয়াটা তোমাদের মনে রাখতে হবে, বুঝছো? এখানে কি কি তৈরি হবে? এখানে তৈরি হবে, মনে রাখবে, পটাশিয়ামের সাথে আয়োডিন, Cu2I2 তৈরি করবে, ঠিক আছে। পটাশিয়ামের সাথে সালফেট হবে, K2SO4, আর এখান থেকে একটা এক্সট্রা আয়োডিন বের হবে, বুঝছো? এটা হলো তোমার বিক্রিয়া। আমি এটাকে সমতা করতেছি, দাঁড়াও একটু পরে। এটা বিক্রিয়া। তো বলছে 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে মুক্ত আয়োডিনকে, এখান থেকে যে আয়োডিনটা বের হয়েছে, মুক্ত আয়োডিনকে এত ml এত মোলার সোডিয়াম থায়োসালফেট দ্বারা বিজারিত করা হয়েছে। তো এই আয়োডিনকে এখন সোডিয়াম থায়োসালফেট দ্বারা বিজারিত করা হয়েছে, তাহলে সোডিয়াম থায়োসালফেট এর সাথে আবার আয়োডিনের বিক্রিয়া করা হইতেছে, ঠিক আছে। তো এখানে কি, এটা আমরা একটু আগে দেখাইছি, NaI হবে আর Na2S4O6 হবে, সোডিয়াম টেট্রাথায়োনেট এটার নাম, সোডিয়াম টেট্রাথায়োনেট, ঠিক আছে। এখন আমরা সমতা করি, তো
তো উপরের বিক্রিয়াটাতে খেয়াল করো, এখানে কি কি হবে, কি কি আছে। কপারের সমতা দেখো, প্রথমে কপার, এখানে কপার দুইটা আছে, তো এখানে 2 দাও, তাহলে 2টা কপার হয়ে গেল। তারপর তোমার আম, দেখো সালফেট, এখানে সালফেট কয়টা হয়ে গেল, 2টা হয়ে গেল না, এখানে তো একটা সালফেট, তো এখানে 2 দাও, তো 2টা সালফেট হয়ে গেল। তারপর 4টা পটাশিয়াম, এখানে 4টা আয়োডিন, সরি 4টা পটাশিয়াম, তো এখানে 4টা পটাশিয়াম দাও, তাহলে এখানে কি হয়ে গেল 4Ki, 4টা পটাশিয়াম আয়োডাইড। তাহলে আয়োডিন কয়টা, 4টা হয়ে গেছে, এবং এখানে 4টা আয়োডিন আছে না, তার মানে ব্যালেন্সড। আর নিচেরটা তো আমরা অলরেডি করছি, এখানে 2 হবে, এখানে 2 হবে, এই হলো তোমার সমতা। বুঝা গেছে? ওকে। তো দেখো এখানে তোমাকে বলছে যে আম, আমরা এর সাথে এটা বিক্রিয়া করে আয়োডিন বের করছি। আমাকে কি কি কিসের কিসের কথা বলা আছে, আমরা একটু এগুলো মার্ক করি। পটাশিয়াম, কপার সালফেটের পরিমাণ বলা আছে, ওকে, এটা আমাদের হিসাবের মধ্যে আসবে। অতিরিক্ত কেআই কতটুকু যোগ করছি বলে নাই, তো এটা আমাদের হিসাবে আসবে না। মুক্ত আয়োডিনকে জারিত করতে Na2S2O3 ইউজ করা হয়েছে, পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে। তাইলে তোমাকে মেইনলি এই দুইটার মধ্যে একটা কাহিনী করতে হবে, কিন্তু এই দুইটা তো দুইটা ডিফারেন্ট বিক্রিয়াতে আছে। দুইটা যেহেতু দুইটা ডিফারেন্ট বিক্রিয়াতে আছে, এই দুইটাকে তুমি কিভাবে কানেক্ট করবা, দুইটাকে কানেক্ট করার জন্য এই যে আয়োডিন লাগবে, তোমার আয়োডিন লাগবে, বুঝছো। এই আয়োডিন এখানে যতটুকু আয়োডিন তৈরি হবে ততটুকু আয়োডিন এসে এখানে বিক্রিয়া করতেছে, তো এখানে তুমি এদেরকে এইভাবে এখন কানেক্ট করবা। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। 2 মোল কপার সালফেট সমতুল্য 1 মোল আয়োডিন, ঠিক আছে। কপার সালফেট 2 মোল থেকে আয়োডিন আসে 1 মোল, তাহলে এইগুলো সমতুল্য। আবার এই 1 মোল আয়োডিন সমান কি, এটা না সমতুল্য, এই যে এটা 2 মোল Na2S2O3। তার মানে আমরা এখন আয়োডিনের মাধ্যমে এইটা এবং এইটাকে সরাসরি কানেক্ট করতে পারলাম। তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি না যে 2 মোল কপার সালফেট। আচ্ছা, আমাদেরকে কপারের পরিমাণটা বের করতে বলছে, তাই আমি কপারটা ডান দিকে রাখবো, তাহলে আমি এইটাকে আগে লিখতেছি 2 মোল Na2S2O3 সমতুল্য 2 মোল কপার সালফেট, এটা লেখা যায় এখন, বুঝছো, এটা লেখা যায়। ওকে। তো এখন এখান থেকে তুমি এখন একদম আগের মতো, বুঝছো, একদম আগের মতো 1 মোল, এখানে পদার্থের নামটা লেখো, হ্যাঁ আমি ডট ডট দিতেছি, তোমরা নামটা লেখো। 1 মোল, 1 মোল হইলে এটা 1 মোল হবে কপার সালফেট। তাহলে আমাদের 1 মোলকে আমরা আবারও 1000 ml 1 লিটার 1 মোলার লিখবো। আর এটা কি 1 মোল কপার সালফেট, কপারের আণবিক ভর হলো তোমার 63.5 গ্রাম। এখানে কোনো রাউন্ড ফাউন্ড ইউজ করা যাবে না, এটা এইটাই লিখতে হবে, মানে 64 বা 62 63 এর কিছুই লেখা যাবে না। তো এখানে 63.5 গ্রাম লিখলে তুমি এখানে পাবা কপার 2+। এখন এখানে কতটুকু বলছে, 25 ml m/3, m/3 মানে কি 1/3 মোলার, বুঝছো। তাহলে 25 ml 1/3 মোলার Na2S2O3, এটা হবে 63.5 ইন্টু 25 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1000, এত গ্রাম কপার 2+। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখান থেকে তোমার কপার 2+ আসবে কতটুকু, 0.74 দেখবা আসতেছে, 0.74 গ্রাম। তাহলে এই যে 0.74 গ্রামটা তুমি পাইছো, হ্যাঁ, এইটা যে পাইছো এই 0.74 গ্রামটা, এটা কি বিশুদ্ধ, এইটা বিশুদ্ধ। ও সরি, আমি ভাবলাম যে বিশুদ্ধতা বের করতে বলছে, তো কপারের পরিমাণ তো আমাদের এটাই অ্যান্সার, এত কপার 2+। যদি বিশুদ্ধতা বের করতে বলতো বলতেই পারতো, বুঝছো, বলতেই পারতো, তখন তোমাকে কপারের আরেকটা পরিমাণ দেওয়া থাকতো। তো এই হলো আমাদের জারণ বিজারণ সমতা এবং জারণ বিজারণ সমতা রিলেটেড যত ম্যাথ আছে, এই ম্যাথগুলো করলে ইনশাল্লাহ তোমাদের প্রায় 99% কভার হয়ে যাবে। আর একটা দুইটা ম্যাথ একটু তোমরা দেখতে পারো টেস্ট পেপারে, একটু এদিক সেদিক থাকতে পারে। তো আশা করি এগুলো বুঝলে ওইগুলো তোমরা নিজেরা বুঝতে পারবা। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।